ধ্বনি ও বর্ণ বাংলা ব্যাকরণের সবচেয়ে বেসিক দুটো কনসেপ্ট এবং এখান থেকেই প্রতি বছর এসএসসি পরীক্ষায়ও একাধিক প্রশ্ন আসে। কিন্তু এই টপিক থেকে এত ইনফরমেশন স্টুডেন্টদের আসলে মাথায় রাখতে হয় যে বেসিকটা যদি কেউ ভালো মতো না বোঝে তাহলে এত ইনফরমেশন টানা মুখস্থ করে সেখান থেকে সঠিক উত্তর করাটা খুবই কঠিন হয়ে যায়। এ কারণে আজকের এই একটা ক্লাসে আমরা ধ্বনি ও বর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের পরিচ্ছেদ 5, 6 এবং 7 একবারে কমপ্লিট করে ফেলবো। আমরা কিভাবে পুরো ক্লাসটা সাজিয়েছি সেটা চলো প্রথমে এক নজরে দেখে নিই। আমরা আজকের ক্লাসে শিখব ধ্বনি ও বর্ণ, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। প্রথমে আমরা এই যে 3টা পরিচ্ছেদ রয়েছে এই 3টা পরিচ্ছেদের অনুশীলনের যে প্রশ্নগুলো, যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো সলভ করব, যাতে করে এতদিন তুমি যতটুকু পড়েছো সেই পড়াটা কতটুকু হয়েছে, আরও কতটুকু প্রিপারেশন নিতে হয়, অর্থাৎ তোমার ঘাটতি কোথায় এবং সেই ঘাটতিটা পূরণ করতে বাড়তি কী করতে হবে সেটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যখন আমরা প্রত্যেকটা পরিচ্ছেদ ধরে ধরে অনুশীলনের প্রশ্নগুলো সলভ করব। তারপরে আমরা ধ্বনি ও বর্ণের বেসিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের যে পাঠ্য বইয়ের আলোচনাটা আমরা কমপ্লিট করব। যে জায়গাগুলো একটু কনফিউজিং, যে জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো তো বুঝিয়ে দিবই, পাশাপাশি আমরা কিছু নিনজা টেকনিকও শিখব। ফর এক্সাম্পল, ঘোষ আর অঘোষ বর্ণ কীভাবে আলাদা করতে হয়, কিংবা অল্পপ্রাণ মহাপ্রাণ কীভাবে আলাদা করতে হয়, এই সকল নিনজা টেকনিক নিয়েও কিন্তু আমরা আলোচনা করব আমাদের বেসিকের যে পার্টটুকু সেটুকুতে। তারপরে আমরা আবার স্বরধ্বনিতে যাব। একই রকমভাবে প্রথমে আমরা অনুশীলনী এমসিকিউ সলভ করব, তারপরে হচ্ছে আমরা বেসিক নিয়ে আলোচনা করব। এরপরে আমরা ব্যঞ্জনধ্বনির বেসিক নিয়ে আলোচনা করব, তার আগে অনুশীলনীর এমসিকিউগুলো সলভ করব এবং সবশেষে এই 3টা পরিচ্ছেদ থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট সবগুলো বোর্ডে যা যা এসেছে প্রশ্ন সেগুলো আমরা সলভ করে ফেলবো। তাহলে বুঝতেই পারছো এই ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে এই একটা ক্লাসের মাধ্যমেই তোমার ধ্বনি, তারপরে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো চলো তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আমাদের ধ্বনি ও বর্ণ, অর্থাৎ প্রথম যে পরিচ্ছেদটা আমরা কমপ্লিট করতে যাচ্ছি সেটার অনুশীলনীর প্রশ্ন সলভ। প্রথম প্রশ্ন বোর্ড বই অনুশীলনীর, সবগুলো এখানে লেখা থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? আমরা যখন বেসিক নিয়ে আলোচনা করব তখন আমরা আরও বিস্তারিত জানব। তো বাংলায় দুইভাবে আমরা মৌলিক স্বরধ্বনিটাকে কাউন্ট করতে পারি। অপশন দেখো 6, 7, 10, 11টা, ঠিক আছে। এখন প্রশ্ন যদি করা হয় বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি, এটার উত্তর কত? এটার উত্তর হচ্ছে অপশন বি, 7টি। এখন বাংলায় কিন্তু মৌলিক ব্যঞ্জনধ্বনিও আছে, সেটার সংখ্যা হচ্ছে 30টি। তাই আমাদের প্রশ্নটা খুব ভালো করে লক্ষ্য করতে হবে। যখন আমি প্রশ্নটা পরীক্ষার হলে পাবো তখন যদি লেখা থাকে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি, তাহলে উত্তর হবে 7টি। যদি প্রশ্ন থাকে বাংলায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি, তাহলে উত্তর হবে হচ্ছে 30টি। আর যদি প্রশ্ন থাকে যে বাংলায় মৌলিক ধ্বনি কয়টি, তখন কিন্তু স্বরধ্বনি 7 এবং ব্যঞ্জনধ্বনি 30, দুইটাকে যোগ করে একসাথে আমাদের উত্তর হবে 37। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছ। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা হচ্ছে, কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরের কোথাও বাধা পায় না? অপশন এ স্বরধ্বনি, অপশন বি ব্যঞ্জনধ্বনি, অপশন সি মৌলিক ধ্বনি এবং অপশন ডি হচ্ছে যুগ্মধ্বনি। খুবই সহজ প্রশ্ন, সহজ উত্তর। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, অর্থাৎ স্বরধ্বনি। পরের প্রশ্নটা দেখি। প্রশ্ন নম্বর 3 বোর্ড বই অনুশীলনীর, ধ্বনির প্রতীককে কি বলা হয়? খুবই বেসিক একটা প্রশ্ন এবং আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশন এ শব্দ, অপশন বি বাক্য, অপশন সি হচ্ছে বর্ণ এবং অপশন ডি হচ্ছে ভাষা। এটা ধ্বনির প্রতীক। ধ্বনির প্রতীককে কি বলা হয়? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ বর্ণ। 4 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর 4, এটা হচ্ছে ব্যঞ্জনের সাথে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? এটাও আমরা বিস্তারিত যখন আলোচনা করব তখন আমরা পাবো। এটা সঠিক উত্তর কি হবে? অপশনগুলো দেখি। অপশন এ হচ্ছে অ, অপশন বি হচ্ছে আ, অপশন সি হচ্ছে ই এবং অপশন ডি হচ্ছে উ। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, অর্থাৎ অ। যেমন ফর এক্সাম্পল, আমি যদি এভাবে লিখি ক রো, তার মানে আমি যদি এই শব্দটা দিয়ে বোঝাই যে ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, ওই করোর কথা বলছি। এখন এখানে যদি এভাবে আমি লিখতাম ক র ওকার, তাহলে তো হলোই। তাহলে কি পাওয়া যাচ্ছে? তাহলে দেখো এখানে কিন্তু একটা কার বর্ণ আছে, কারণ এটা কি? এটা হচ্ছে ও
কার, ওকার। কিন্তু যেহেতু আমি কোনো কার বর্ণ দেই নেই, আবার মনে করো এরকম কোনো হসন্তও দেই নেই, মনে করো এভাবেও লিখি নাই, ফর এক্সাম্পল আর কি, যেমন এভাবেও কিন্তু লিখি নাই যে উচিত, হসন্ত দিয়ে এভাবে লিখি নাই, তাহলে এই যে ক র লিখেছি, তাহলে এটার সাথে অটোমেটিক্যালি একটা কি আছে বলে আমি ধরে নিব, এটার সাথে অটোমেটিক্যালি একটা অ আছে বলে আমি ধরে নিব। আশা করি এই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে যে প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে। পরের প্রশ্নে যাই। এই প্রশ্নটা হচ্ছে স্ন যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি? অপশন এ ইও আর মূর্ধন্যস্য, অপশন বি মূর্ধন্যস্য আর ইও, অপশন সি মূর্ধন্যস্য আর মূর্ধন্য, এবং অপশন ডি হচ্ছে মূর্ধন্য আর মূর্ধন্যস্য। দেখো এইখানে কিন্তু একই কথা, একবার ইও আগে একবার ইও পরে, একবার মূর্ধন্যস্য আগে একবার মূর্ধন্যস্য পরে। তার মানে যখন আমরা যুক্ত বর্ণগুলোকে ভাঙতে শিখব, বিশেষত যেগুলো অস্বচ্ছ যুক্ত বর্ণ, সেই যুক্ত বর্ণগুলোর ক্ষেত্রে আমার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে এই যে ভাঙছি এখানে কোন বর্ণটা আগে কোন বর্ণটা পরে, না হলে এই ধরনের প্রশ্নতে আমরা কিন্তু কট খেয়ে যাব। এবং এই ধরনের প্রশ্ন শুধুমাত্র বোর্ড অনুশীলনীতেই এসেছে তা না, এখান থেকে কিন্তু এসএসসি পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন আসার রেকর্ড আছে। কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, অর্থাৎ মূর্ধন্যস্য ও মূর্ধন্য। কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, মূর্ধন্যস্য ও মূর্ধন্য। পরের প্রশ্নতে যাই, 6 নম্বর প্রশ্ন। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? অপশন দেখা ছাড়াই আমরা এটার উত্তর জানি, তারপর একটু অপশনগুলো দেখে নেই। অপশন এ কার বর্ণ, অপশন বি অনুবর্ণ, অপশন সি ফলা, এবং অপশন ডি হচ্ছে রেফ। সো কারেক্ট আনসার কি হবে? এটার কারেক্ট আনসার হচ্ছে অপশন এ কার বর্ণ, যেমন আকার, রস্বইকার, রস্যৌকার। বুঝতে পেরেছি? এইবার আমাকে একটু এই ভিডিওর কমেন্টে লিখে জানাও তো যে বাংলা ভাষায় মোট কতটা কার রয়েছে বা কতটা কার বর্ণ রয়েছে, দেখি পারলে একটু কমেন্টে লিখে জানাও। যাচ্ছি পরের প্রশ্নতে। এই প্রশ্ন হচ্ছে 7 নম্বর, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অপশন দেখতে হবে, একটু অপশন দেখে নিই। অপশন এ কার বর্ণ, না, কার বর্ণ কিন্তু স্বর বর্ণের বিকল্প রূপ বলতে পারি, সংক্ষিপ্ত রূপ বলতে পারি, তো এটা আমরা নিচ্ছি না। অপশন বি অনুবর্ণ, অপশন সি ফলা, আর অপশন ডি হচ্ছে রেফ। সো অনেকেই আমরা এখানে অনুবর্ণ আর ফলার মধ্যে একটু কনফিউজড হয়ে যাই। এটার কারেক্ট আনসার হচ্ছে অপশন বি অনুবর্ণ। কারণ কি বলেছে দেখতে হবে, বলেছে বিকল্প রূপের নাম কি? বিকল্প রূপ, ঠিক আছে, বিকল্প রূপ মানে অল্টারনেট কোনটা, সেটা হচ্ছে অনুবর্ণ। যাচ্ছি পরের প্রশ্নতে, এটা আমাদের 8 নম্বর প্রশ্ন। নিচের কোন জোটটি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে? মানে যুক্তবর্ণকে কয়ভাবে প্রকাশ করা যায়? আমরা জানি যুক্তবর্ণকে 2 ভাবে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে স্বচ্ছ যুক্তবর্ণ, যেটা দেখেই বোঝা যায় যে এখানে আসলে কোন কোন বর্ণের মাধ্যমে এই যুক্তবর্ণটা গঠিত হয়েছে, আর এটা হচ্ছে অস্বচ্ছ যুক্তবর্ণ, যেখানে আসলে দেখে বোঝা যায় না যে এখানে কোন কোন যুক্তবর্ণের মাধ্যমে এটা গঠিত হয়েছে। সো অপশন দেখি যে স্বচ্ছ অস্বচ্ছ, ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারো ফলা না, স্বচ্ছ যুক্ত না, অস্বচ্ছ উন্মুক্ত না, স্বচ্ছ আর অস্বচ্ছ। স্বচ্ছ মানে যখন দেখেই বোঝা যাবে কোন কোন বর্ণ দিয়ে গঠিত হয়েছে সেটাকে বলবো আমরা স্বচ্ছযুক্ত বর্ণ। আর যখন দেখে বোঝা যাবে না, ফর এক্সাম্পল ক্ষীয়, ক্ষীয় এটা যে ক আর মূর্ধন্য দিয়ে গঠিত হয়েছে, এটা তো দেখে বোঝার কোনো উপায় নেই, এই জন্য এটাকে আমরা কি বলি? এটাকে আমরা অস্বচ্ছযুক্ত বর্ণ বলি। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, স্বচ্ছ আর অস্বচ্ছ। 9 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? একটু আগে তোমাদেরকে কমেন্টে লিখেছিলাম বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি। বাংলা কার বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। বাংলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? এখন বাংলা স্বরবর্ণ কয়টা? বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টা, তাই না? বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টা। কিন্তু বাংলা কার বর্ণের সংখ্যা কয়টা জানলাম আমরা? বাংলা কার বর্ণের সংখ্যা আমরা জানলাম হচ্ছে 10টা। এইবার তোমাদের জন্য আরেকটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। এইবার ভিডিওতে কমেন্ট করে জানাও যে 11টা স্বরবর্ণের মধ্যে কোন বেচারা স্বরবর্ণ এমন আছে যার নিজস্ব কোনো কার নাই। ঠিক আছে, যেমন এখানে ফর এক্সাম্পল স্বরেয়ার একটা কার আছে, হ্যাঁ, এই যে এইভাবে লিখে। রস্বইয়ের একটা কার আছে, ঠিক আছে, এই যে এইভাবে লিখে। তো এরকম কোন বেচারা আছে যার কার নাই দেখে বাংলা স্বরবর্ণের সংখ্যা 11টা কিন্তু বাংলা কারের সংখ্যা 10টা, সেটা কমেন্টে লিখে জানাও। ওকে, 10 নম্বর প্রশ্ন, এই অনুশীলনের শেষ প্রশ্ন। বাংলার সংখ্যাবর্ণ কয়টি? বাংলার সংখ্যাবর্ণ কোনগুলোকে বলে? এই যে এগুলোকে বলা হচ্ছে সংখ্যাবর্ণ। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 লিখবো না? 10 লিখবো না, কারণ অলরেডি এখানে আমার 1 চলে এসেছে, অলরেডি আমার এখানে 0 চলে এসেছে, তাহলে আমি 10 লিখতে পারবো না। তাহলে কয়টা সংখ্যাবর্ণ হলো? গণে দেখি তো।
1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি 10টি। খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে 10টি এবং আমরা সংখ্যাবর্ণ চিনে নিলাম। এইবার আমাদের আলোচনা হচ্ছে একটুখানি বেসিক নিয়ে। এখন আমরা ধ্বনি আর বর্ণের ব্যাস একটুখানি বেসিক নিয়ে আলোচনা করব, যাতে করে বইটা পড়ার পাশাপাশি যখন তুমি এই ভিডিওটা দেখবে তখন তোমার কাছে পুরো আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কী বোঝানো হয়েছে, কোন জায়গায় কী বলা হয়েছে এবং কিভাবে কোন ইনফরমেশনটা কত সহজে মনে রাখা যায়। আমরা মাঝে মাঝে কিন্তু নানান রকম টিপস আর ট্রিক্সও শেয়ার করব, মাঝে মাঝে নানান রকম নিনজা টেকনিকও শেয়ার করব, যাতে ক্লাসটা তোমাদের কাছে আরও বেশি ইফেক্টিভ মনে হয়। ওকে, চলো দেখা যাক কি কি আমাদের মনে রাখতে হবে। প্রথমত আমরা মনে রাখবো ধ্বনিকে বলা হয় ভাষার ক্ষুদ্রতম একক, সবচেয়ে স্মলেস্ট ইউনিট। সেটা কি? সেটা হচ্ছে ধ্বনি। এখন একটা জিনিস আমরা একটু কনফিউজ হয়ে যাই, আমরা ধ্বনি আর বর্ণকে আলাদা করতে পারি না। ধ্বনি আর বর্ণকে আলাদা করতে পারার ব্যাপারটা কি? মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু একটা উচ্চারণ করি সেটা লিখিত রূপ থাকতেও পারে, নাও থাকতে পারে। একটা জিনিস যখন আমি উচ্চারণ করছি সেটা লিখিত রূপ থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি আমরা যা উচ্চারণ করছি সেটার কোনো লিখিত রূপ নাই মনে করো, এখনো শুধু উচ্চারণ তো হয়েছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ধ্বনি। তার মানে ধ্বনি বলতে আমরা কি বোঝাতে পারি? এই যে দেখো, আমি যদি একটু এখানে আলাদা করে লিখি, ধ্বনি হচ্ছে এইটা। তো ধ্বনি কি? ধ্বনি হচ্ছে বেসিক্যালি দিস ইজ আ সাউন্ড। হ্যাঁ, এটা হচ্ছে একটা সাউন্ড এবং ধ্বনির কি নাই? ধ্বনির হচ্ছে লিখিত রূপ নাই, লিখিত রূপ নেই। আচ্ছা, যেমন একটু আগে আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম, সেটা হচ্ছে কর, কর। তাহলে এখানে একটা ধ্বনি উচ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে অ, কিন্তু এই অটা আমরা লিখে প্রকাশ করছি না। করের সাথে আমরা এইভাবে, আমরা কর বানানটা আমরা এভাবে লিখি না, কিন্তু আমরা কি এভাবে লিখি? কর বানান কি আমরা এভাবে লিখি? এভাবে আমরা লিখি না। তো ধ্বনির ইন জেনারেল লিখিত রূপ নাই। যদি একটা ধ্বনির লিখিত রূপ থাকে তখন সেই লিখিত রূপটাকে আমরা বর্ণ বলি, সেটা পরবর্তী আলোচনা যাচ্ছি আমরা। তারপরে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে আমরা ধ্বনি যখন লিখি, ধ্বনি যেহেতু লিখিত রূপ নাই, এটা যেহেতু উচ্চারিত একটা মানে মনে করো ভাষার ছোট্ট একটা কণা বা একটা ক্ষুদ্রতম একক, এই জন্য আমরা এটাকে কীভাবে লিখি? এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি। যেমন এখানে আমি লিখেছি না, এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, ঠিক আছে? এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে যখন লেখা হবে তখন বুঝবো যে আচ্ছা এটা তাহলে একটা ধ্বনি। খুব সিম্পল। ধ্বনি মানে কি? ধ্বনি হচ্ছে মূলত আমরা যে সাউন্ডগুলো প্রডিউস করি সেটার যদি লিখিত রূপ না থাকে, সেটা যদি শুধুমাত্র আমাদের মুখ নিঃসৃত একটা ধ্বনি হয়ে থাকে, তখন সেটাকে আমরা ভাষার ব্যাকরণগত দিক থেকে সেটাকে আমরা ধ্বনি বলি। আচ্ছা, এইবার আমরা যাব হচ্ছে বর্ণের আলোচনায়। এবার আমরা কিসের আলোচনায় যাব? এইবার আমরা যাব হচ্ছে বর্ণের আলোচনায়। তো চলো, বর্ণ আরো সহজ। বর্ণ, বর্ণ হচ্ছে একটা লিখিত রূপ থাকতে হবে। বর্ণের কি থাকতে হবে? বর্ণের একটা লিখিত রূপ থাকবে। বর্ণের একটা কি থাকবে? একটা লিখিত রূপ থাকবে। এবং বর্ণ এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয় না। বর্ণ যেমন ফর এক্সাম্পল ক, এটা একটা বর্ণ, খ এটা একটা বর্ণ। তো বাংলা ভাষায় বর্ণমালা কয়টা জানো? এটা বললেই অনেকে তাড়াহুড়ো করে উত্তর দিয়ে দেয়, বাংলা ভাষায় বর্ণমালা হচ্ছে 50টা। আসলে না, বাংলা ভাষার বর্ণমালা একটাই। বাংলা ভাষার বর্ণমালায় 50টা বর্ণ আছে, তার মধ্যে স্বরবর্ণ 11টা আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টা। কিন্তু বাংলা ভাষার বর্ণমালা মূলত কয়টা? বর্ণমালা একটাই। কীভাবে মনে রাখবো? খুব সহজ আইডিয়া। মনে করো তোমাকে 10টা গাঁদা ফুল দেওয়া হয়েছে, যেটা দিয়ে মালা বানায়, ঠিক আছে? 10টা গাঁদা ফুল। তো গাঁদা ফুল, আচ্ছা হলুদ রং নেই যেহেতু গাঁদা ফুল, তো মনে করো 10টা, আচ্ছা এই যে এটা মনে করো একটা গাঁদা ফুল, এটা একটা গাঁদা ফুল, তোমাকে এরকম দেওয়া হয়েছে, ঠিক আছে? অনেকগুলো গাঁদা ফুল তোমাকে এভাবে দেওয়া হয়েছে। তো দিয়ে কি বলেছে তোমাকে? তোমার কাজ হচ্ছে এটা দিয়ে একটা মালা বানাতে হবে। তো এখানে কিন্তু আলাদা আলাদা কয়টা গাঁদা ফুল দেখো তো? 1 2 3 4 5 6টা গাঁদা ফুল, ঠিক আছে? তো এটা দিয়ে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা সুতা দিয়ে আর সুই দিয়ে একটা মালা বানাতে হবে। তো তুমি এটা একটা মালা বানালা, এই যে সবগুলো গেঁথে ফেলা। এখন 6টা গাঁদা ফুল ছিল, সেটা দিয়ে তুমি সুতা দিয়ে সুই দিয়ে একটা মালা গেঁথে ফেললা। এখন যদি তোমাকে প্রশ্ন করি যে তোমার কাছে কয়টা গাঁদার মালা আছে,
কয়টা গাঁদা ফুলের মালা আছে তোমার কাছে, এটা যদি তোমাকে প্রশ্ন করি, তুমি কি উত্তর দিবা যে আমার কাছে 6টা গাঁদা ফুলের মালা আছে? না, তোমার কাছে কয়টা গাঁদা ফুলের মালা আছে? তোমার কাছে একটা গাঁদা ফুলের মালা আছে। তোমার কাছে কয়টা গাঁদা ফুল আছে? তখন তুমি বলতে পারো হচ্ছে 6টা। একই ডিসকাশন এখানেও। বাংলা ভাষার বর্ণমালা কয়টা? বর্ণমালা মানে সবগুলো বর্ণকে গেঁথে ফেলার পরে আমরা বলি হচ্ছে বাংলা ভাষার বর্ণমালা একটা। বাংলা ভাষায় তাহলে বর্ণের সংখ্যা কয়টা? বাংলা ভাষায় মোট বর্ণের সংখ্যা হচ্ছে 50টা। তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টা আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। দুইটা যোগ করা হয় 50টা। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। ওকে, তারপরে একটু সামনে আগাই। এখন পরবর্তী আলোচনা, এটা তোমাদের জন্য অলরেডি আমি মার্ক করে রেখেছি। এটা এত গুরুত্বপূর্ণ যে প্রতি বছর কোনো না কোনো বোর্ড পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে যে বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টা? বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা হচ্ছে 37টা। এটা একটু মার্ক করে রাখো এবং দরকার হলে খাতায় নোট করে রাখো। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। বাংলা ভাষায় 37টা মৌলিক ধ্বনি আছে। এখন এই যে ধ্বনি, এই ধ্বনিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তবে চলো তার আগে আমরা একটু দেখে নেই যে এই যে 37টা মৌলিক ধ্বনি এগুলোকে আসলে কিভাবে ভাগ করা যায়। প্রথমত মৌলিক স্বরধ্বনির সংখ্যা। একটু আগে যখন আমরা অনুশীলনীর বোর্ড প্রশ্ন সলভ করছিলাম তখন বলেছিলাম যে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে কয়টা? 7টা। কয়টা? 7টা, তাই তো? একটু দেখি কি কি। রস্বই, এ, স্বরেয়া, স্বরেও, ও। আচ্ছা, একটু সহজে মনে রাখার জন্য কি করা যায় একটু দেখি। তো আমরা প্রথমে একটু সবগুলো স্বরবর্ণ লিখে ফেলি, ঠিক আছে? স্বরধ্বনি না, সবগুলো স্বরবর্ণ লিখে ফেলি। স্বরেও, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও। ওকে, সবগুলো লিখে ফেললাম। এইবার দেখি তো এখান থেকে কোনটাকে আমরা মৌলিক স্বরধ্বনি হিসেবে নিতে পারছি, অর্থাৎ যেগুলো এই 11টার মধ্যে যেগুলোকে আমরা মৌলিক স্বরধ্বনি হিসেবে নিতে পারছি না সেগুলো আমরা এখানে একটু কেটে দিই। তো আমরা দেখতে পাচ্ছি আমরা রস্বইকে নিচ্ছি কিন্তু দীর্ঘইকে নিচ্ছি না। ওকে, আমরা একে নিচ্ছি কিন্তু ওইকে নিচ্ছি না। আমরা স্বরেয়াকে নিচ্ছি কিন্তু স্বরেওকে নিচ্ছি না। আমরা ওকে নিচ্ছি কিন্তু ওকে নিচ্ছি না। আমরা রস্বকে নিচ্ছি কিন্তু দীর্ঘকে নিচ্ছি না। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে দেখো এখানে সবগুলোর ক্ষেত্রেই প্রথম যেই ধ্বনিগুলো একই রকম, যেমন রস্বই দীর্ঘই একই রকম ধ্বনি। তারপর হচ্ছে তোমার রস্ব দীর্ঘ উ, তারপর হচ্ছে এ, ওই, ও, যেগুলো একই রকম ধ্বনি সেগুলোর ক্ষেত্রে প্রথম ধ্বনিটাকে বলা হচ্ছে রস্ব ধ্বনি। তার মানে সেটা একটু ছোট করে উচ্চারণ হয়, হ্যাঁ। আর পরেরটাকে বলা হচ্ছে দীর্ঘ ধ্বনি, যেমন দীর্ঘই, ঠিক আছে, দীর্ঘ, এরকম আর কি। তো প্রথমটা হচ্ছে রস্ব মানে কম, আর পরেরটা হচ্ছে দীর্ঘ বা একটু বেশি। এখন দেখো তো মৌলিক স্বরধ্বনির মধ্যে সব মোস্টলি সেগুলোকেই নেওয়া হয়েছে যেগুলো কিনা কি রস্ব নাকি দীর্ঘ। দেখো তো এইটা দিয়ে শুরু করি, রস্ব, ঠিক আছে, মানে কম, রস্ব, ঠিক আছে, কম। তারপরে ও আচ্ছা, রিকেও তো নেওয়া হয় না, রিটাও আমি কেটে দিই, তারাও রিকেও তো নেইনি। তো রি এমনিতেও আসে না, রিকে আমরা গ্রহণ করেছি সংস্কৃত থেকে, রি এর ফাংশনালিটি বাংলা ভাষাতে একটু কম। তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে ও, মানে সবগুলোতেই জোড়ার মধ্যে প্রথম যেটা সেটাই আমরা নিয়েছি, সেটা আমরা নিয়েছি। ঠিক আছে, এইভাবে আমরা মৌলিক স্বরধ্বনি মনে রাখতে পারি যে দেখো কোনটা নিয়েছি, রস্বই, রস্ব, এ, ও, প্রথমগুলা নিয়েছি। এখন এখানে আমি একটু টিক দিয়ে দিই যে রস্বই টিক দিয়ে দিলাম, এটা মনে রাখতে পারবো। রস্ব মনে রাখতে পারবো। তারপর হচ্ছে ও মনে রাখতে পারবো, এ মনে রাখতে পারবো। এখন সবচেয়ে ক্রিটিক্যাল যে তিনটা নিয়ে সেটা নিয়ে একটু আলোচনা করি, যেটা আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে। সো এই তিনটা নিয়ে আমাদের একটু ঝামেলা হচ্ছে। প্রথম কথা হচ্ছে স্বরেও আর স্বরেয়া দুইটাই রস্ব হিসেবে আমরা চিন্তা করছি, হ্যাঁ। এই কারণে আমরা দুইটাই পিক করছি, স্বরেও আর স্বরেয়া দুইটাকে নিচ্ছি, স্বরেও নিচ্ছি। এই দুইটা আমরা মনে রাখতে পারবো। আমাদের মেইন ঝামেলা যেটা আমি তোমাদের জন্য ইয়েলো মার্ক করে রেখেছি সেটা হচ্ছে এ। এখন প্রশ্ন হচ্ছে ভাই এ জিনিসটা আসলে কি? একটু আগে কিন্তু তোমাদেরকে ধ্বনি আর বর্ণ আলাদা করে শিখিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে
ধ্বনি হতে হলে তার যে কোনো লিখিত রূপ থাকতেই হবে এরকম কোনো কিন্তু কথা নাই। তার মানে এই যে এই ধ্বনিটা বাংলা ভাষায় এক্সিস্ট করে ধ্বনিটা, কিন্তু এটার লিখিত রূপ নাই, এটার আলাদা করে কোনো লিখিত রূপ নাই। এটার উচ্চারণটা কেমন হয় আমি যদি একটু বলি, ফর এক্সাম্পল আমরা যখন লিখি হচ্ছে ক্যাট, এটার উচ্চারণটা আমরা কি করি? ক্যাট। এই যে এইখানে আমি উচ্চারণটা পেয়েছি, ঠিক আছে। এখন বাংলা ভাষায় এরকম অনেক উচ্চারণ আছে, যেমন মনে করো এই যে দেখো এক, এইটা এ আর এটা ক, তাহলে হওয়ার কথা ছিল এইটা, হওয়ার কথা ছিল এ, উচ্চারণ হবে এ আর ক, কিন্তু উচ্চারণ কি তাই হয়? উচ্চারণটা হয় এরকম, এটার উচ্চারণটা হয় এরকম যে স্বরেয় আকার জফলা ক, এক। তার মানে দেখেছো, তার মানে এই যে এই এটার কোনো লিখিত রূপ বাংলা ভাষায় নাই। এই জন্য আমরা এটাকে কি বলছি? এটাকে আমরা শুধুমাত্র ধ্বনি হিসেবে উল্লেখ করতে পারছি। তুমি কিন্তু স্বরবর্ণ বলো কিংবা ব্যঞ্জন বর্ণ বলো, এটা পাবা না, এটা পাবা না, এটার কোনো লিখিত রূপ বর্ণ হিসেবে নাই। কিন্তু এইটা কি আছে? কিন্তু এটা উচ্চারণ আছে, এটার উচ্চারণ আছে। যেমন এ ক, আমরা এটার উচ্চারণ কি এভাবে করি যে এক, এক বলি, এক বলি না, কিন্তু আমরা কি বলি? আমরা বলছি এক। এই কারণে যেহেতু এটা একটু ব্যতিক্রমী, এই কারণে এখান থেকে এসএসসি পরীক্ষায় বেশি বেশি প্রশ্ন আসে। সো আমরা বাকি 6টা মনে রাখতে পারি বা না পারি, এটা কখনোই ভুলতে পারবো না, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে মৌলিক স্বরধ্বনি 7টা। এইটা পরের যেটা আমাদের মনে রাখা লাগবে সেটা হচ্ছে মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টা? মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা হচ্ছে 30টা। মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা হচ্ছে 30টা। আমাদের বইতে যেইভাবে ক্লাস্টার করে দিয়েছে, সবগুলো মৌলিক ব্যঞ্জনধ্বনি মনে রাখাটা একটু কষ্টকর। এই জন্য আমি তোমাদের জন্য এই মৌলিক ব্যঞ্জনধ্বনিগুলো একটু রিশাফল করেছি, একটু নাড়াচাড়া করেছি, যেগুলো একসাথে বলতে মনে রাখতে সুবিধা হয় সেগুলো একসাথে করেছি। এখান থেকে একটু দেখে নাও। যেমন পফ বভ ম, দেখেছো বলার সময় আমরা একই সাথেই বলি পফ বভ ম, মনে রাখতে পারবো খুব সহজ। পফ বভ ম, পফ বভ ম, এটা কিন্তু দিস ইজ আ সেট, পফ বভ ম। তো মৌলিক ব্যঞ্জনধ্বনির মধ্যে প্রথমে আমরা শিখে ফেললাম প ফ ব ভ ম। আচ্ছা, এরপর দেখো এই ক্লাস্টারটা দেখো, ক খ গ ঘ ঙ, তার মানে বর্গের প্রথম 5টা বর্ণ, ক খ গ ঘ ঙ, ক বর্গের প্রথম 5টা বর্ণ, ক খ গ ঘ ঙ। তাহলে দেখো ক খ গ ঘ ঙ পফ বভ ম, খুব সহজে আমরা কিন্তু 30টার মধ্যে এই 10টা একদম সহজেই শিখে ফেললাম। তারপর দেখো তথ দধ দন্ত ন, তথ দধ ন, ত থ দধ ন, আরেকটা ক্লাস্টার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের অলরেডি আমরা কিন্তু 15টা শিখে ফেললাম। পফ বভ ম, ক খ গ ঘ ঙ, তথ দধ ন। তোমরা চাইলে ক বর্গটা যেহেতু আগে, সেটা আগে নিতে পারো। আমাদের বর্গের হিসাবটা তো এভাবে হয়, দেখো ক বর্গ, ঠিক আছে, তারপর হচ্ছে চ বর্গ, ক চ, ট ত প। তো তুমি যদি মনে করো আচ্ছা ক বর্গটা আমি সবার আগে পড়বো, এটা 1 নম্বরে পড়লা, অসুবিধা নেই। তুমি যদি মনে করো এই যে এরপরে কোনটা ত বর্গ, এটা আমি 2 নম্বরে পড়লাম, এরপর হচ্ছে প বর্গ, ঠিক আছে। এইভাবে যদি তুমি সিরিয়াল চেঞ্জ করতে পারো, তুমি করে পড়তে পারো, সমস্যা নেই। আপাতত ক্লাসটা রয়েছে একটু দেখো। আচ্ছা, তারপরে টঠ ডঢ, এখানে কিন্তু কোনো ন নাই, তার মানে পুরো যেই বর্গটা সেটা ক্লিয়ার হয় নাই, মানে পুরো বর্গটা এখানে বলা হয় নাই। কেন পুরো বর্গটা বলা হয় নাই? কারণ মৌলিক মানে কি? মৌলিক মানে হচ্ছে এটার আর কোনো ডুপ্লিকেসি নেই। মৌলিক মানে কি? ফর এক্সাম্পল আমরা যদি একটা পানির অণুর কথা লিখি, H2O, পানির অণু। এখন এইটা তো একটা যৌগিক পদার্থ। কেন এটা যৌগিক পদার্থ? কারণ এখানে একই রকম পদার্থের ডুপ্লিকেসি আছে। ওকে, তার মানে কি? তার মানে হচ্ছে এখান থেকে যখন আমি মৌলিক পদার্থে যেতে চাইবো, তখন আমাকে লিখতে হবে ইদার H2 আর এদিকে O2, এইভাবে মনে করো আমি লিখলাম, অথবা শুধু ও লিখলাম, অথবা 2H2 লিখলাম, ইটস ওকে, এটা নিয়ে সমস্যা নেই। তাহলে আমার মৌলিক পদার্থ কোনটা? HO, এগুলো হচ্ছে মৌলিক, কিন্তু H2O এটা হচ্ছে গিয়ে যৌগিক। অর্থাৎ মৌলিক পদার্থ যেরকম, মৌলিক স্বরধ্বনি বলো বা ব্যঞ্জনধ্বনি বলো একই রকম। এই জন্য এখানে যেহেতু অলরেডি
যেহেতু অলরেডি এখানে একবার ন চলে এসেছে, এই কারণে ট ঠ ড ঢর পর আরেকটা যে ন হওয়ার কথা বর্গের সেটা এখানে আসে নাই, এটা ব্ল্যাঙ্ক। সো আমরা এই ক্লাসটাও শিখে ফেললাম। একই রকমভাবে চ ছ বর্গীয় ঝ ইও, এখন ইওকে কিন্তু আবার ভাঙা যায়, ইও ইও, দেখেছো এখানে একটা ইওর মধ্যে কি একটা ময়ের উচ্চারণ আছে, একটা নয়ের উচ্চারণ আছে, তার মানে কি এটা একটা মৌলিক না। তাহলে আমরা দেখো চ ছ বর্গীয় ঝ এইখানেও একটা গ্যাপ আছে, এটা আবার গ্যাপটা পূরণ করে দিও না, ঠিক আছে। এইদিকে দেখো তালব্যস্য দন্তস্য হ। এখন এখানে ভাইয়া মূর্ধন্যস্য কেন নিলেন না? এখানে মূর্ধন্যস্য নেই নাই এই কারণে, কারণ এটার উচ্চারণ তো আলটিমেটলি শ এর মতোই হয়, দন্তস্যর মতোই হয়। তালব্যস্য আর দন্তস্যর মধ্যে কিন্তু উচ্চারণগত পার্থক্য আছে। তালব্যস্য দিয়ে উচ্চারণটা হয় অনেক শার্প। আমরা যখন ইংরেজিতে শার্প লিখি, শার্প, আমরা যখন ইংরেজিতে শার্প লিখি SHARP, শার্প, এটার উচ্চারণ হচ্ছে তালব্যস্য দিয়ে হয়, শার্প, ঠিক আছে। আর আমরা যখন লিখেছে সাপ, যেটা অনেক সময় বন্ধুরা আমাদেরকে বলে, ঠিক আছে, সাপ, তখন এটার উচ্চারণটা একটু মোটা বা একটু স্থূল হয়। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে দন্তস্য আর তালব্যস্যর উচ্চারণ কিন্তু একই না, কিন্তু ইন মোস্ট অফ দ্য কেসেসই মূর্ধন্যস্য এর উচ্চারণটা অনেক কাছাকাছি, এই জন্য এটাকে আলাদা করে একটা মৌলিক ব্যঞ্জনধ্বনি ধরা হয় নাই। ওকে, তারপর যদি দেখি লাস্ট ক্লাসটার ল র ডসুন্নর ঢসুন্নর, ছন্দে ছন্দে মনে রেখে ফেলবা, ল র ডসুন্নর ঢসুন্নর, ঠিক আছে। আশা করি তোমাদের কাছে মৌলিক স্বরধ্বনি এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি খুব ক্লিয়ারলি মনে রাখার যে উপায়টা সেটা বুঝাতে পারলাম। ওকে, তারপর দেখি সামনের পরবর্তী আলোচনা, ধ্বনির প্রতীককে কি বলা হয়? ধ্বনির প্রতীককে বলা হয় হচ্ছে বর্ণ। অলরেডি আগে আলোচনা করেছি। বাংলা বর্ণ মানে মূল বর্ণের সংখ্যা, আরও কিন্তু অনেক বর্ণ আছে, অনুবর্ণ আছে, কার বর্ণ আছে। তো মূল বর্ণ কোনটা? মূল বর্ণের সংখ্যা হচ্ছে 50টা, তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টা আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা, যেটা নিয়ে আমরা ইতোমধ্যে আলোচনা করেছি। এছাড়াও এই মূল বর্ণের পাশাপাশি আরও 4টা ক্যাটাগরি আমরা মোটামুটি দেখতে পারি। দেখি তো কি কি। প্রথমটা হচ্ছে কার বর্ণ, ইতোমধ্যে আলোচনা হয়ে গেছে। স্বরেও ছাড়া বাকি সকল স্বরবর্ণেরই একটা করে কার আছে, যেমন আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ওকার, অর্থাৎ সবারই কিন্তু একটা একটা করে কার আছে, এক্সেপ্ট শুধুমাত্র কার নাই, শুধুমাত্র স্বরেওর কোনো আলাদা কার নাই। এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো। এই জন্য স্বরবর্ণের সংখ্যা 11টা, কিন্তু কারের সংখ্যা কয়টা? কারের সংখ্যা হচ্ছে 10টা। ওকে, তারপরে অনুবর্ণ। অনুবর্ণ হচ্ছে যে বফলা, রফলা, এগুলাকে যে ফলাগুলো রয়েছে বাংলা ভাষায় 6টা ফলা, যেমন হচ্ছে যে বফলা, রফলা, মফলা, এইগুলা একটা ক্যাটাগরি। যুক্তবর্ণ, এটা নিয়ে হালকা একটু আলোচনা হয়েছে। যদি দেখেই বোঝা যায় যে কোন ধরনের যুক্তবর্ণ, তাহলে আমরা বলবো হচ্ছে স্বচ্ছ যুক্তবর্ণ। আর যদি দেখে বোঝা না যায় কোন ধরনের যুক্তবর্ণ বা কোন কোন বর্ণ যুক্ত হয়ে এটাকে যুক্তবর্ণ বানিয়েছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অস্বচ্ছ যুক্তবর্ণ। আর সংখ্যাবর্ণ একটা এমসিকিউ সলভ করতে গিয়ে অলরেডি বলেছি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টা বাংলা ভাষার সংখ্যা আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে সংখ্যাবর্ণ। আরেকটু ডিটেলস দেখি, চলো আরেকটু ডিটেলস দেখা যাক। স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলোকে কার বর্ণ বলে? কোন বেচারার নাই? শুধুমাত্র অ এর কার নাই, ঠিক আছে, বেচারা বঞ্চিত হয়েছে অ। তারপরে বাংলা ভাষায় এমসিকিউতে প্রশ্ন আসে যে বাংলা ভাষার সংখ্যাবর্ণ কয়টা? বাংলা ভাষার সংখ্যাবর্ণ হচ্ছে 10টা। আমরা এটা অলরেডি আলোচনা করেছি। বাংলা ভাষার সংখ্যাবর্ণ হচ্ছে 10টা। এই 10টার মধ্যে রয়েছে 0 দিয়ে শুরু, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, সো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই 4টা ক্যাটাগরির মধ্যে 2টা ক্যাটাগরি দেখে ফেললাম। কারগুলো কি কি সেগুলো আমরা চিনে ফেললাম, এবং তার পাশাপাশি আমরা সংখ্যাবর্ণগুলো আইডেন্টিফাই করে ফেললাম। এইবার একটু সামনে আগাই, দেখো এবার আমরা যুক্তবর্ণের ব্যাপারটা একটু দেখি। যুক্তবর্ণ, ওকে, একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি করে। যুক্তবর্ণ কয় প্রকার? যুক্তবর্ণ হচ্ছে 2 প্রকার। যুক্তবর্ণের 2 প্রকারের মধ্যে কি কি রয়েছে? একটা হচ্ছে স্বচ্ছ যুক্তবর্ণ, আর একটা হচ্ছে অস্বচ্ছ যুক্তবর্ণ। স্বচ্ছ যুক্তবর্ণ কোনটা? ইতিমধ্যে আলোচনা করা হয়েছে, যেটা দেখেই বোঝা যায়। ওকে, একটু এক্সাম্পল দেখি, যেমন ক ট, দেখেই বোঝা যাচ্ছে ক আর ট যুক্ত হয়ে এটা গঠিত হয়েছে, ঠিক আছে। এখন স্পষ্টভাবে যদি বোঝা না যায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে অস্বচ্ছ যুক্তবর্ণ। যেমন অস্বচ্ছ যুক্তবর্ণের উদাহরণ হতে পারে ক্ষীয়, এটাও আমি দেখেছি, ঠিক আছে। তারপরে এইটা, হ্যাঁ, এই যে যেমন এখানে দেখো ক্ষীয়,
অস্বচ্ছযুক্ত বর্ণের এক্সাম্পল থ, যেমন উত্থাপন, অভ্যুত্থান। এই থটা ত যোগ থ, এইটার যে যুক্ত বর্ণটা এটা একটা অস্বচ্ছযুক্ত বর্ণ, কারণ এটা দেখেই বোঝার সুযোগটা একটু কম। আশা করি ধ্বনীয় বর্ণের যে বেসিকটা তোমাকে এতক্ষণ ধরে আমি বোঝানোর চেষ্টা করছি সেটা তোমার কাছে আগের চেয়ে একটু হলেও সহজ মনে হচ্ছে। ওকে, সো এইবার আমরা যাব হচ্ছে স্বরধ্বনির আলোচনায়, অর্থাৎ পরবর্তী পরিচ্ছেদে। আর ধ্বনীয় বর্ণ থেকে যা যা কিছু আমরা পড়লাম সেখান থেকে যে বিগত বছরে বিভিন্ন বোর্ডে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব ক্লাসের একেবারে শেষ পর্যায়ে গিয়ে। এখন আমরা আমাদের পরিচ্ছেদ 6 নিয়ে আলোচনা শুরু করছি। এখন আমরা পড়ব হচ্ছে স্বরধ্বনি। চলো তাহলে স্বরধ্বনির শুরু করব হচ্ছে বোর্ড এমসিকিউ সলভ করার মাধ্যমে। আমরা প্রথমেই অনুশ্রেণীর যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো সলভ করব। এখানে 8টা প্রশ্ন আছে, চলো দেখি। প্রথম প্রশ্ন, উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনিকে ভাগ করা হয়? বিভিন্ন কারণ আছে, উচ্চতা আছে, সামনে নাকি পিছনে এটা আছে, কতটুকু মুখ খুলছে, অনেক ব্যাপার স্যাপার আছে। আমরা একটু অপশনগুলো দেখি। অপশন এ উচ্চতা, এটা কারেক্ট, ওকে, আগে দাগিয়ে দিও না। অপশন বি সম্মুখ, মানে জিভটা কি সামনে যাচ্ছে, হ্যাঁ এটাও কিন্তু কারেক্ট। আরে দুইটা হয়ে গেল। অপশন সি পশ্চাৎ, আরে এটাও তো কারেক্ট অ্যান্সার। হাই হাই, তাহলে কীভাবে সঠিক উত্তরে পৌঁছে যাবো? তিনটেই তো কারেক্ট। আচ্ছা, অপশন ডিতে দেখো সবগুলোই সঠিক বলা হচ্ছে, তাহলে অপশন ডি ইজ দ্য আলটিমেট কারেক্ট অ্যান্সার। তার মানে এখানে এও সঠিক, বিও সঠিক, সিও সঠিক, তাহলে এখানে সবগুলোই সঠিক হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। উ উচ্চারণের সময় জিভের অবস্থান কই থাকে? এইটা আমরা সামনে যখন একটু বিস্তারিত পড়বো তখন তোমাদেরকে একদম চার্ট ডায়াগ্রাম যেটা আছে বইতে সেটাই আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিব। তোমরা অনেকেই হয়তো বা বইয়ের একেবারে শুরুর পৃষ্ঠায় যে ডায়াগ্রামটা আছে সেটা দেখেছো, কিন্তু কখনো বুঝতে পারো না যে ঘটনাটা আসলে কি। সো আমি আজকে এইটা যাতে সহজে তুমি মনে রাখতে পারো তার একটা নিনজা টেকনিক শিখিয়ে দিব। ওকে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার কি হবে? উ উচ্চারণের সময় জিভের অবস্থান হয় হচ্ছে অপশন এ, উচ্চ সম্মুখ। কেন হয়, কিভাবে হয় একটু পরে ব্যাস একটুখানি বেসিক আলোচনা যখন আমি করব তখন দেখিয়ে দেব। যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হয়? সংবৃত, অর্ধসংবৃত, বিবৃত নাকি অর্ধবিবৃত? এই ব্যাপারটাও আমি একটু পরে আলোচনা করছি। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, বিবৃত। 4 নম্বর প্রশ্ন, জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? স্বরধ্বনি কত প্রকার? আমরা নিশ্চয়ই জানি এটার উত্তর। অপশন দেখি তারপরও 2, 3, 4, 5। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, 3 প্রকার। 5 নম্বর প্রশ্ন, বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? একটু নাকি গলায় যখন আমরা কথা বলি, যেমন অনেক সময় ঠাকুরমার ঝুলিতে বা ভূতের গল্পে আমরা দেখি যে ভূত আমাদেরকে রাতের বেলা ডেকে বলে, এই তোর ব্যাগে কিরে মাছ নিয়ে যাচ্ছিস নাকি? এই যে নাকি গলায় যখন আমরা কথা বলি, এটার বাংলা ব্যাকরণে এটাকে বলা হচ্ছে অনুনাসিকতা। মানে নাসিক্য ব্যবহার করে যখন আমরা কোনো কাজ করি সেটাকে অনুনাসিকতা বলা হয়। দেখি অপশনে আছে কিনা। হ্রস্বস্বর, দীর্ঘস্বর, এই যে পেয়ে গেছি অনুনাসিকতা। ওকে, সো চন্দ্রবিন্দু ব্যবহার করলে একটু নাকি গলায় উচ্চারণ করা বোঝায়। কারেক্ট অ্যান্সার হচ্ছে অনুনাসিকতা। যেমন 5, ঠিক আছে, বাধা, এইরকম চন্দ্রবিন্দু যখন উচ্চারণ হয় তখন সেটাকে আমরা একটু নাকি গলায় বা নাকের সাহায্যে উচ্চারণ করি। 6 নম্বর প্রশ্ন, যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কি বলে? অর্ধস্বরধ্বনি বলতে পারে। দেখি অপশনে আছে কিনা। হ্রস্বস্বর, অর্ধস্বর, দীর্ঘস্বর নাকি পূর্ণস্বর? কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্ধস্বর। তার মানে যেটা গেস করেছিলাম সেটাই কিন্তু হয়ে গেছে। দেখেছো, বারবার করে পড়লে অনেক সময় দেখবে গেস থেকে তুমি সঠিক উত্তরে পৌঁছে গেছো। ওকে, পরের প্রশ্ন 7 নম্বর, পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে কি হয়? 2টা স্বরধ্বনি যুক্ত হয়েছে, তাই না? 2টা যদি যুক্ত হয় তাহলে সেটাকে কি বলবো? তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে দ্বি-স্বরধ্বনি। 2টা যুক্ত হয়েছে যেহেতু, 2টা স্বরধ্বনি যুক্ত হয়েছে যেহেতু, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে দ্বি-স্বরধ্বনি। ওকে, ঠিক আছে। সো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, দ্বি-স্বরধ্বনি। 8 নম্বর প্রশ্ন, লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? এত সহজ একটা প্রশ্ন, কিন্তু অনেক সময় স্টুডেন্টরা এটাকে কঠিন মনে করে। লাউ, লাউকে আমরা যদি ভাঙি তাহলে কি পাওয়া যায়? দেখো, ল যোগ স্বরে আর আকার যোগ রস্য। এখন প্রথমে আমরা বাদ দিব হচ্ছে লটা, কারণ ল হচ্ছে একটা ব্যঞ্জন। এখানে চাওয়া হয়েছিল কি স্বরধ্বনি, তো ব্যঞ্জন দেখে লটাকে বাদ দিলাম। আমরা পাচ্ছি স্বরেয়া আর রস্য। তো
স্বরে আর রস্যও নাই, স্বরে আর রস্যই আছে, এটা তো ঠিক ছিল কিন্তু এটা হয় নাই, তো কেটে বাদ দাও। স্বরে আর এ হলো না, লাস্ট ওয়ান স্বরেয়া আর রস্য, দেখেছো স্বরেয়া আর রস্য। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি স্বরেয়া যোগ রস্য ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়ে গেল আমাদের অনুশীলনীর প্রশ্ন সলভ। এইবার আমরা আলোচনা করব হচ্ছে স্বরধ্বনির বেসিক নিয়ে। চলো স্বরধ্বনির বেসিক নিয়ে একটু আলোচনা করে ফেলি। স্বরধ্বনিটা আগে যত সহজ মনে হতো, এখন দেখি তার চেয়ে একটু বেশি সহজ তোমাদের কাছে উপস্থাপন করতে আমি পারি কিনা। প্রথমত আমরা দেখব হচ্ছে কঠিন একটা বিষয়, উচ্চারণের সময় জিভের উচ্চতা অনুযায়ী কতগুলো ফ্যাক্টর আছে। জিভের উচ্চতা, জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তি। তখন কিন্তু আমাদের অনুশীলনীর প্রশ্নে অপশন ছিল উচ্চতা, সম্মুখ এবং পশ্চাৎ। অপশনে কিন্তু উন্মুক্তি দেয়ই নাই, কারণ উন্মুক্তিটা হচ্ছে ঠোঁটের, উন্মুক্তিটা তো জিভের না, কারণ আমরা ঠোঁট ফাঁক করতে পারি, আমরা জিভ তো ফাঁক করতে পারি না। জিভ কি করতে পারি? উপরে নিচে সামনে পিছিয়ে নিতে পারি, তাই না? কমন সেন্স খাটালেই বুঝবা, এত কঠিন কিছু এটা না। আর বাংলা তো এই ক্লাসটা যারা করছি আমাদের অধিকাংশেরই মাতৃভাষা বাংলা, তো আমরা বাংলা তো ভালো পারাটাই স্বাভাবিক, কিন্তু ব্যাকরণটা অনেক সময় একটু কঠিন মনে হয় দেখে তোমাদেরকে আলাদা করে একটা এরকম ক্লাস নিয়ে পুরো ব্যাপারটা ধীরে ধীরে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি ক্লাসটা ভালো লাগছে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে, যে কাজটা করতে ভুলবা না সেটা হচ্ছে বন্ধুদের সাথে এই ক্লাসের লিঙ্কটা এখনই শেয়ার করে ফেলো। নিজে উপকৃত হলেই হবে না, সাথে বন্ধুকে উপকৃত করতে হবে, কারণ কখনো তোমার বন্ধু যদি এরকম একটা ভালো ক্লাস খুঁজে পায়, তোমাকে না হলে কিন্তু শেয়ার করবে না। তখন ওই যে একটা এক্সাম্পল দিয়েছিলাম না, যে শার্প, তুমি কি বন্ধু হিসেবে শার্প হবা নাকি তুমি বন্ধু হিসেবে সাপ হবা, এইটা তোমার নিজের অ্যাক্টিভিটির উপরেই নির্ভর করছে। ওকে, এবার দেখো উচ্চারণের সময় জিভ কতটা উপরে ওঠে। এই যে আমাদের জিভ, এটা কতটুকু উপরে উঠছে বা কতটুকু নিচে নামছে, তার উপর ভিত্তি করে স্বরধ্বনিকে আমরা 4 ভাগে বিভক্ত করতে পারি। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এখান থেকে এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসে। উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি, এরকম কিছু রস্যই, রস্য, এ, ও, এগুলো দেওয়া আছে। এখন এখান থেকে পড়ে মনে রাখাটা তো খুবই কঠিন। চলো আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে, যে ডায়াগ্রামটা তোমাদের বইতেও আছে কিন্তু সেই ডায়াগ্রামটা আমরা বুঝি না দেখে আমাদের কাছে কঠিন মনে হয়, আমি এখন সেটাই তোমাদেরকে বুঝিয়ে দিই আমার নিনজা টেকনিকের মাধ্যমে। ওকে, চলো এইটা একটু এবার বোঝার চেষ্টা করি। এটা কিন্তু তোমাদের বইতেই আছে, তাই না? ফার্স্টে একটু ক্যাটাগরিগুলো দেখি কোথায় কি আছে। ক্যাটাগরিগুলো একটু দেখি। এদিকে বলা আছে হচ্ছে সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত আর বিবৃত। এদিকে হলো 4টে ক্যাটাগরি। আর এই ক্যাটাগরিগুলো সহজ। উচ্চ মানে হচ্ছে জীব যদি সবার উপরে থাকে, এটা হচ্ছে উচ্চ। উচ্চ মধ্য মানে একেবারে উপরেও না একেবারে মধ্যেও না, একদম উপরের অবস্থান আর একদম মধ্যের অবস্থানের মাঝামাঝি। তার মানে আমাদের সমাজে এরকম থাকে না, মধ্যবিত্ত উচ্চবিত্ত, তাদের মাঝামাঝি কি থাকে? উচ্চ মধ্যবিত্ত। তো এইটা হলো ওইটা, উচ্চ মধ্য হচ্ছে কি আমাদের সমাজের মতো উচ্চ মধ্যবিত্ত। তারপরটা দেখে নিম্ন মধ্য, তার মানে মধ্যে না, পুরোপুরি মধ্যে না, মধ্যের চেয়ে নিচের দিকে একটু বেশি, মধ্যের চেয়ে একটু বেশি নিচের দিকে। লাস্ট ওয়ান হচ্ছে নিম্ন, তার মানে আমি দুইটা পেলাম, একটা হচ্ছে উচ্চ, একটা হচ্ছে নিম্ন। আর এটা হচ্ছে উচ্চ মধ্য, এটা হচ্ছে নিম্ন মধ্য, পুরোপুরি মধ্যে কিন্তু নাই। হ্যাঁ, মানে জিভ একেবারে, আমার মনে করো আমার মুখটা হচ্ছে এতটুকু, এখন একদম মাঝামাঝি সেন্টার অ্যালাইন করে জিভ দিয়ে আমরা আসলে উচ্চারণ করি না। আমরা একদম হয় জিভ অনেক উপরে উঠিয়ে উচ্চারণ করি, অথবা জিভ একদম নিচে নামিয়ে উচ্চারণ করি, অথবা মাঝের আর উপরের মাঝামাঝি অবস্থান থেকে উচ্চারণ করি, অথবা মাঝের এবং নিচের মাঝামাঝি অবস্থান থেকে উচ্চারণ করি। এক্স্যাক্ট যে মাঝামাঝি এইটা কিন্তু নাই। আচ্ছা, ওকে, তাহলে আমরা দুই দিকে, এই দিকে বুঝলাম সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত, বিবৃত, আর এদিকে আমরা বুঝলাম হচ্ছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। এইবার তোমাদেরকে মনে রাখার নিনজা টেকনিকটা একটু দেখাই। প্রথমত একটু দেখো, উচ্চারণ করে দেখো ই আর উ। এখানে এটাও দেখো সম্মুখ, মধ্য, পশ্চাৎ। আপাতত তুমি ই আর উ দেখো। ই আর উকে কি বলছি? ই আর উকে বলছি হচ্ছে সংবৃত, সংবৃত হবে এটা, ঠিক আছে? উচ্চারণটা একটু দেখো, ই উ, একটু উচ্চারণটা দেখো, ই, ঠোঁটটা কট্টু খুলছে একটু অল্প, ই উ, দেখেছ? প্রথম যে দুটো বর্ণ আছে সেই দুটো নিয়ে কথা বলছি, ই এবং উ। দেখো, ই অল্প একটু খুলছি, উ অল্প একটু খুলছি, এটাকে কি বলছি? এটাকে বলছি সংবৃত। এখন একটা জিনিস মনে রাখতে
করতে পারলে খুব ভালো হয়, এটা নিনজা টেকনিক। সেটা হচ্ছে সংবৃততে আমরা মুখ খুলছি বা ঠোঁট খুলছি সবচেয়ে স্বল্প করে। স্বল্প মানে কি? খুবই অল্প। কিভাবে মনে রাখবো ভাইয়া? এটা তো কঠিন ব্যাপার। দেখো, সংবৃততে কি আছে? সংবৃততে একটা স আছে। স্বল্প বা অল্পতে কি আছে? একটা স আছে। তার মানে যখন কোনো একটা ধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমাদের ঠোঁট সবচেয়ে অল্প বা স্বল্প খুলবে, স এর সাথে কি যেন মিলে? সংবৃত মিলে। রাইট, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে সংবৃত। তাহলে কোন দুইটা ধ্বনি সংবৃত? সবচেয়ে কম যেই দুইটা উচ্চারণ করতে গিয়ে ঠোঁটটা খুলে, সেটা কি? ই আর উ। নিজে একটু উচ্চারণ করে দেখো, ই আর উ। খুব সামান্য ঠোঁটটা খুলেছে, স্বল্প একটু ফাঁক হয়েছে, এই জন্য এটাকে আমরা, যেহেতু সংবৃততেও স আছে, স্বল্পতেও স আছে, আমাদের নিনজা টেকনিক হচ্ছে এইভাবে আমরা মনে রাখতে পারবো। ঠোঁট যখন সবচেয়ে কম খুলবে তখন সেটাকে আমরা, উচ্চারণটাকে আমরা সংবৃত উচ্চারণ বলবো। আশা করি পরিষ্কার। এইবার আমরা যাব হচ্ছে পরেরটাতে, সেটা হচ্ছে অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত মানে কি? তার মানে ঠোঁট সবচেয়ে খুলেছিল ই আর উ উচ্চারণ করার সময়, এইবার আরেকটু বেশি খুলবে। এইবার আগের চেয়ে ঠোঁট একটু বেশি খুলবে। রাইট, দেখি তো উচ্চারণটা করে। পরের উচ্চারণটা কি? পরেরটা হচ্ছে এ আর ও। দেখো তো, ই আর উ উচ্চারণ করার সময় ঠোঁট যতটুকু খুলেছে তার চেয়ে এ আর ও যখন উচ্চারণ করছি ঠোঁটটা কিন্তু আগের চেয়ে একটুখানি বেশি খুলেছে। ঠোঁটটা আগের চেয়ে একটুখানি বেশি খুলেছে। এই জন্য এইটা ছিল সংবৃত সবচেয়ে কম, এটা হচ্ছে অর্ধ সংবৃত। তার মানে এর চেয়ে একটুখানি বেশি ঠোঁটটা আমরা খুলেছি। রাইট, ওকে। এইবার দেখো হচ্ছে পরেরটা হচ্ছে অর্ধবিবৃত। অর্ধবিবৃত মানে কি? তার মানে হচ্ছে ঠোঁটটা আরেকটু বেশি খুলবে। ই আর উতে সবচেয়ে কম ঠোঁট খুলেছি, তার চেয়ে একটুখানি বেশি খুলেছি এ আর ও এর ক্ষেত্রে। এইবার আমরা যখন এ অথবা অ উচ্চারণ করছি, এইবার দেখো ঠোঁটটা আরেকটু বেশি খুলে কিনা। প্রথমটা ই উ একদম কম, তারপর কি? তারপর হচ্ছে এ এ ও আরেকটু বেশি। এইবার দেখো এ অ, দেখেছো ঠোঁটটা কিন্তু আস্তে আস্তে করে প্রথমে সংবৃততে একদম কম করে খুলেছি, তারপর অর্ধ সংবৃততে আরেকটু বেশি খুলেছি, তারপর অর্ধ বিবৃততে। কারণ সংবৃতর একেবারে বিপরীত হচ্ছে বিবৃত। তার মানে সংবৃত যদি হয় সবচেয়ে কম করে ঠোঁট খোলা, বিবৃত হচ্ছে সবচেয়ে বড় করে ঠোঁটটা খোলা। কোন ধ্বনিটা উচ্চারণ করতে গিয়ে আমরা সবচেয়ে বড় করে ঠোঁটটা ফাঁক করি? সেটা হচ্ছে আ। কিভাবে উচ্চারণ করি? আমরা যখন ব্যথা পাই তখন আমরা কি বলি? আমরা বলি আ। ঠিক আছে, দেখেছো? আ যখন আমরা উচ্চারণ করি আমরা সবচেয়ে বড় করে ঠোঁটটা ফাঁকা করি। এই জন্য সবচেয়ে কম যখন আমি ঠোঁট ফাঁকা করছি তখন সেই উচ্চারণগুলোকে বলা হচ্ছে বিবৃত। তার চেয়ে একটু বেশি ঠোঁট ফাঁকা করলে সেটাকে আমরা বলছি অর্ধ বিবৃত। তার চেয়ে সরি ভুল বলেছি, থুক্কু। প্রথমটা যখন আমরা একদম কম করে ঠোঁট ফাঁকা করছি তখন সেটাকে বলছি আমরা সংবৃত। তার চেয়ে একটু যখন বেশি ঠোঁটটা ফাঁকা করছি তখন সেটাকে আমরা বলছি কি? অর্ধ সংবৃত। এবং তার চেয়ে আরেকটু বেশি যখন ঠোঁটটা ফাঁকা করছি তখন সেটাকে আমরা বলছি অর্ধ বিবৃত। আর যখন সবচেয়ে বড় করে আ করে যখন আমরা চিৎকার করছি তখন সেটাকে আমরা বলছি বিবৃত। আশা করি এইভাবে তুমি মনে রাখতে পারবা। একটু পজিশনিংগুলো দেখতে হবে, কোনটা কোথায় আছে। রস্যই রস্য, ঠিক আছে, এ ও এ অ আ। এখন একটা অ্যালাইনমেন্ট দেখো, সেটা হচ্ছে যে জিভের অবস্থানের মধ্যে এটা হচ্ছে সম্মুখ রস্যই এ, এটা হচ্ছে সম্মুখ পশ্চাৎ রস্য ও। এইগুলো কিন্তু সম্মুখ আর মধ্যে একটুখানি মাঝামাঝি আছে, দেখেছো? এই যে এ কিংবা অ, এইটা কিন্তু পুরোপুরি মধ্যেও না আবার পুরোপুরি পশ্চাতেও না, একটু মাঝামাঝি হেরে আছে। এটা পুরোপুরি মধ্যেও না আবার পুরোপুরি সম্মুখেও না। আশা করি তোমাদের কাছে এই ডায়াগ্রামটা পানির মতো পরিষ্কার হয়ে গেছে। বাসায় একটু উচ্চারণ করে করে পড়বা, ই এ উ এভাবে করে উচ্চারণ করে করে পড়বা, তাহলে দেখবা যে সবই সহজে মনে রাখতে পারবা। ওকে, তারপরে যদি সামনে আগাই, জিভের সম্মুখ এবং পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি 3 ভাগে বিভক্ত: সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি। দেখেছো? সম্মুখ, মধ্য, পশ্চাৎ। তবে এখানে একটা ক্লাসিফিকেশনে একটা ব্যাপার আছে, একটু বুঝো। এইখানে তোমাকে আমি বলেছিলাম যে এখানে পুরোপুরি সম্মুখ না, পুরোপুরি মধ্য না, মাঝামাঝি আছে কোনটা? এ। কিন্তু গ্রামাটিক্যালি যখন ক্লাসিফিকেশন করতে যাওয়া হয়েছে, দেখো এই এটাকে কিন্তু সম্মুখ স্বরধ্বনির মধ্যে ধরা হয়েছে, ঠিক আছে? এই যে আবার দেখাই, এই এটা তাহলে আমরা কি বলবো? এই এটাকে
ইন দ্যাট কেস আমরা যদিও একটু ওইদিকে হেলে থাকে কিন্তু এটাকে আমরা সম্মুখ স্বরধ্বনি এই ক্যাটাগরির মধ্যেই ফেলছি। আচ্ছা, তারপরে এইদিকে দেখো পশ্চাৎ স্বরধ্বনির মধ্যে রয়েছে স্বরেয় ও রস্য। ওকে, এবার দেখো স্বরেয় ও রস্য, ঠিক আছে। তার মানে একটু এই পাশে একটু মধ্যে থেকে হেলে থাকলেও আমি এইটাকে পুরোটুকুকে একটা ক্যাটাগরি করছি। এইটা একটু আলাদা করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা এটাও পারবা। তারপর যদি একটু সামনে আগাই, এটা একটু পড়ে পড়ে মনে রাখবা, কারণ পরীক্ষার হলে সব কিছু উচ্চারণ করে করে বের করতে যে সময়টা লাগবে সেটা হয়তো বা সবসময় সবার নাও থাকতে পারে, এর জন্য একটু ভালো মতো আগেই পড়ে রাখবা। আচ্ছা, এইবার যেটা অলরেডি আলোচনা করলাম, স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে, অর্থাৎ কি পরিমাণ উন্মুক্ত হয় তার ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। যেমন প্রথমটা অলরেডি পড়ে ফেলেছি, সংবৃত ই উ, তারপরটা হচ্ছে অর্ধ সংবৃত এ ও, এ ও, পরেরটা কি? অর্ধ বিবৃত এ, আর একটু বেশি অ, দ্য লাস্ট ওয়ান সেটা হচ্ছে বিবৃত। বিবৃত কি? আ। এখন মনে রাখার একটা নিনজা টেকনিক কি? বিবৃত মনে রাখার নিনজা টেকনিক বলে দেই। দেখো ভাইয়া, বিবৃতিতে কি আছে? আচ্ছা, কি আছে সেটা বলছি পরে। বিবৃত সমান মনে রাখা হচ্ছে বিশাল। বিবৃত সমান কি? বিশাল। এখানেও বি আছে, এখানেও বি আছে। আমরা যখন আ উচ্চারণ করি তখন আমরা কি করি? আমরা মুখটা, ঠোঁটটা বিশাল বড় করে ফাঁকা করি। তাহলে এটাই হচ্ছে আমাদের বিবৃত উচ্চারণ। আশা করি এরপরে আর কখনোই তুমি এটা ভুলবা না এবং বন্ধুদেরকেও এই ডায়াগ্রামটা বা চার্টটা খুব সহজে বুঝিয়ে দিতে পারবা। আচ্ছা, এখন পুরো বইতে আসলে অনেকগুলো ইনফরমেশন আছে, তার মধ্যে থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে একটু আমি আলোচনা করব। বোর্ড যে বইটা আছে সেই বইটা তোমার পড়তেই হবে, সেটা পড়ার কোনো বিকল্প নাই। আচ্ছা, স্বরধ্বনির অনুনাসিকতা বোঝাতে, ওই যে যখন আমরা নাকি গলায় কথা বলি ওইটা বোঝাতে স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়, তাই তো? এই যে এটা হচ্ছে চন্দ্রবিন্দু, চাঁদের মতো দেখতে, চন্দ্র আর বিন্দু, এটাই হলো চন্দ্রবিন্দু। মৌলিক স্বরধ্বনি কয়টা? রস্বই এ, এ, আ, অ, ও, উ। আলাদা করে আবার পড়ালাম না, কারণ ইতিমধ্যে এই ক্লাসেই তোমাদেরকে পড়িয়েছি। অনুনাসিক স্বরধ্বনি কোনগুলা? এগুলোর উপর জাস্ট যদি তুমি একটা চন্দ্রবিন্দু দিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে অনুনাসিক স্বরধ্বনি। পরিষ্কার? এইবার দেখো, বাংলা ভাষায় এটা একটু ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য ইনফরমেশন। যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধ স্বরধ্বনি বলে। সেগুলোকে কি বলে? সেগুলোকে হচ্ছে অর্ধ স্বরধ্বনি বলে। এবং বাংলা ভাষায় এরকম অর্ধ স্বরধ্বনির সংখ্যা কয়টা? 4টা অর্ধ স্বরধ্বনি এরকম রয়েছে, 4টা অর্ধ স্বরধ্বনি রয়েছে। এগুলো মনে রাখতে হবে। রস্বই, রস্য, এ, ও, অর্থাৎ ওই যে জোড়া জোড়া আছে না, রস্বই দীর্ঘই, রস্য দীর্ঘ, এ, ওই, ও, ও, ওই জোড়া প্রথমটা নিয়ে নিয়ে তোমাদের কাজ। দেখেছো? রস্বই, রস্য, এ, ও। পরের যদি আগাই, পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি কোনটা? পূর্ণ স্বরধ্বনি মনে করো হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল এটা পূর্ণ স্বরধ্বনি হচ্ছে ধরলাম আর কি এই দীর্ঘই। আর অর্ধ স্বরধ্বনি কোনটা? অর্ধ স্বরধ্বনি হচ্ছে এই যে রস্য বা রস্যই ধরলাম, এখানে ধরলাম আর কি ধরার জন্য। এখন বলছে এই পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে দ্বিস্বরধ্বনি, যেটা নিয়ে আমরা একটু আগে এমসিকিউ সলভ করেছি। দ্বিস্বরধ্বনি যেমন আই, এই, আও, আ, এইগুলো। ঠিক আছে? তো বাংলা বর্ণমালায় এরকম দ্বিস্বরধ্বনির জন্য দুইটা ডেডিকেটেড বর্ণ রয়েছে, আলাদা দুইটা বর্ণ রয়েছে। একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। ওইকে কিভাবে লিখে? কমেন্টে লিখে জানাও তো। ওইকে ভাঙলে কি হয়, ওকে ভাঙলে কি হয়? কমেন্টে লিখে জানাও তো দেখি। স্বরযোগ রস্বই, স্বরযোগ রস্য কি হয়? আমি হিন্ট দিলাম, একটু লিখে জানাও তো। ওইকে ভাঙলে কি হয় আর ওকে ভাঙলে কি হয়? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে দ্বিস্বরধ্বনি। ক্লিয়ার? ওকে, এখন আমরা যাব হচ্ছে ব্যঞ্জনধ্বনিতে। ব্যঞ্জনধ্বনিতে আমরা শুরুতে কি করব? শুরুতে আমরা ব্যঞ্জনধ্বনির অনুশীলনের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো সলভ করব। চলো সেটা করে ফেলা যাক। প্রথম প্রশ্ন, বাক্যপ্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটি হলো ব্যঞ্জনের এ উচ্চারণ স্থান,
বি উচ্চারণ প্রকৃতি, সি ধ্বনি সৃষ্টি, নাকি ডি ধ্বনি প্রকৃতি? অপশনগুলো দেখে একটু কঠিন মনে হচ্ছে, কারণ এখানে একটা অপশনে আসলে কারেক্ট, বাকিগুলো এত ইরিলেভেন্ট যে সেগুলো আসলে উত্তর হতেই পারে না। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ উচ্চারণের স্থান। যে স্থান থেকে উচ্চারণ হচ্ছে সেটাই হচ্ছে একটা ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান। খুব সহজ। 2 নম্বর প্রশ্ন, দন্ত ব্যঞ্জনধ্বনি, তার মানে হচ্ছে যে দাঁতের মাধ্যমে যে ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারণ করা হয়, ওই দন্ত ব্যঞ্জনধ্বনির মুখ্য বা মুখ্য শব্দটার মানে কি? মুখ্য মানে হচ্ছে প্রাইমারি। প্রাইমারি বাক প্রত্যঙ্গ কোনটি? নিচের ঠোঁট, জিভের ডগা, আলজিভ, নাকি দাঁত? এটা কি? এটা হচ্ছে জিভের ডগা। তার মানে জিভের ডগাটা দাঁতে টাচ করিয়েই কিন্তু আমরা এই দন্তধ্বনিটা উচ্চারণ করি। ওকে। 3 নম্বর প্রশ্ন, কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটি দাঁতের গোড়ার সাথে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে? খুবই লেংদি একটা প্রশ্ন, ঠান্ডা মাথায় বারবার পড়লে এই প্রশ্নের উত্তর তুমি সহজেই পারবা। অপশন এ ওষ্ঠব্যঞ্জন, অপশন বি দন্ত ব্যঞ্জন, অপশন সি দন্তমূলীয় ব্যঞ্জন, এবং অপশন ডি হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি দন্তমূলীয় ব্যঞ্জন। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে, তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? তালব্য, তার মানে এখানে আমাদের একটা চার্ট আছে ক থেকে ম পর্যন্ত, সেটা লাগবে। আরও কিছু বিস্তারিত আলোচনা আছে। আপাতত অপশনগুলো দেখো, শশা, ঘাস, কল, নাকি দল? কি হতে পারে কারেক্ট অ্যান্সার? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ শশা। অপশন এ শশা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন 5 নম্বর, পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? এটা শুধু বোর্ডের অনুশীলনী প্রশ্ন না, এটা কিন্তু বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডেও এসেছে। ঢাকা বোর্ডে 24 সালে এসেছে, রাজশাহী বোর্ডে 24 সালে এসেছে, সিলেট বোর্ডে 24 সালে এসেছে, এবং যশোর বোর্ডে 23 সালে এসেছে। তো প্রশ্নটা হচ্ছে, পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? ল, ম, দন্তন্য, নাকি থ? কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ ল। পরের প্রশ্নে যাচ্ছি, 6 নম্বর প্রশ্ন, কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ? র, তালব্যস্য, ডসুন্নর, নাকি মূর্ধন্য? পারলে এই প্রশ্নের উত্তর দেওয়া আসলে 3 সেকেন্ডের ব্যাপার। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি ডসুন্নর। ডসুন্নর, এই যে দেখো, ডসুন্নর উচ্চারণ করতে গেলে বা লিখতে গেলে আমাদের কি করতে হয়? তাড়িত, তা, এই যে ডসুন্নত, তাড়া। ঠিক আছে, এইখানেই তো আমরা ডসুন্নরটা পেয়ে গেছি। তাহলে এতে তো সহজেই মনে রাখা যায় তাড়িত বর্ণ এখানে কোনটা? ডসুন্নর। পরের প্রশ্ন 7 নম্বর, কোনগুলো ঘোষ ব্যঞ্জন? এই ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ বের করতে আমাদের অনেকেরই কালো ঘাম ছুটে যায়। সো এটার একটা বিশাল ব্যাখ্যা আমার কাছে আছে, খুব সহজে মনে রাখতে পারবা, এবং গ্যারান্টিড আজকের এই ক্লাসটা যদি তুমি কমপ্লিট করো, এই ঘোষ আর অঘোষ কীভাবে আলাদা করতে হয়, অল্পপ্রাণ আর মহাপ্রাণ কীভাবে আলাদা করতে হয়, এই নিনজা টেকনিকটা যদি তুমি দেখো, জীবনে আর কখনো ভুল হবে না। সো একটু অপেক্ষা করো, আমরা একটু পরেই ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ কীভাবে আলাদা করতে হয় সেটা দেখাবো। সো অপশন হচ্ছে ব, ভ, ট, ঠ, চ, ছ, ত, থ। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ ব আর ভ। অপশন এ, ব আর ভ। ওকে। পরের প্রশ্ন 8 নম্বর, ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম থাকলে সেগুলোকে কোন ধ্বনি বলে? ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ। ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি অল্পপ্রাণ। কি বলেছে? ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম থাকলে, কম শব্দটা মানে হচ্ছে অল্প, অল্প। ঠিক আছে, তাহলে এটাকে কি বলবো? অল্প প্রাণ। 9 নম্বর প্রশ্ন, কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? কম্পিত ব্যঞ্জন, বড়, গাঢ়, চানাচুর, নাকি হঠাৎ? কোনটাতে কম্পিত ব্যঞ্জন কোথায় আছে বলো তো? কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে চানাচুর। দেখেছো, এটাই কম্পন, এভাবে মনে রাখতে পারবা, চানাচুর। ওকে। 10 নম্বর প্রশ্ন, অনুশীলনের শেষ প্রশ্ন এই পরিচ্ছেদের, উচ্চারণ স্থান অনুযায়ী তালব্যস্য কেমন ধ্বনি? দন্ত, মূর্ধন্য, তালব্য, নাকি কণ্ঠ? কেমন ধ্বনি? দন্ত, মূর্ধন্য, তালব্য, নাকি কণ্ঠ? কেমন ধ্বনি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি তালব্য ধ্বনি।
তো বুঝতেই পারছো এই টপিক থেকে এমন এমন সব প্রশ্ন আসে, ঘোষ কোনটা, অঘোষ কোনটা, কোনটা তালব্য, কোনটা মূর্ধন্য। বুঝতেই পারছো এই চ্যাপ্টার শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর ভর করে পরীক্ষা দেওয়া সম্ভব না। এই কারণেই এখন তোমাদেরকে আমি শেখাবো ব্যঞ্জনধ্বনির একটুখানি বেসিক। ব্যাস, ব্যঞ্জনধ্বনির একটুখানি বেসিক। চলো তাহলে আলোচনা শুরু করে দেওয়া যাক। আমি নিনজা টেকনিকও দেখাবো বেশ কিছু। উচ্চারণের স্থান ও প্রকৃতি এবং ধ্বনির কম্পন ও বায়ুপ্রবাহ বিবেচনা করে ব্যঞ্জনধ্বনিকে অন্তত 4টা ধরনে ভাগ করা যায়। 4 ভাগে ভাগ করা যায় ব্যঞ্জনধ্বনিকে। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা যায়। ধ্বনিকে 2 ভাগে ভাগ করতে পারি আমরা, মনে করো স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনিকে আবার 4 ভাগে ভাগ করছি। প্রথমটা উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন, দ্বিতীয় হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন, তৃতীয়টা হচ্ছে ধ্বনির কম্পন মাত্রা, বেশি কাঁপছে নাকি কম কাঁপছে, আর লাস্ট ওয়ান ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহের মাত্রা, সেটা কি অল্প নাকি বেশি। এইভাবে 4টা ভাগে ব্যঞ্জনধ্বনিকে ভাগ করতে পারছি। কয়টা ভাগে ব্যঞ্জনধ্বনিকে ভাগ করা যায়? 4 ভাগে। উচ্চারণ স্থানটা কোথায়, উচ্চারণের প্রকৃতিটা কেমন, তারপর হচ্ছে আমাদের যে স্বরতন্ত্রী আছে ভোকাল কর্ড, সেটা কতটুকু কম্পন করছে, আর ফুসফুস থেকে যে বাতাসটা আসছে সেই বাতাসের প্রবাহটা কি বেশি নাকি কম। এইভাবে আমরা ব্যঞ্জনধ্বনিকে 4টা ভাগে ভাগ করতে পারি। ওকে, এইবার কিছু জিনিস একটু দেখে নেই, যেটা আমাদের আসলে একটু CBKM করতে হবে। কি করতে হবে? CBKM, চোখ বন্ধ করে মুখস্থ। ঠিক আছে, একটু CBKM করতে হবে, না হলে পরীক্ষায় আমি তোমাকে যে বেসিকটা বোঝাচ্ছি, যে গল্প, কবিতা, ছন্দের মাধ্যমে বোঝাচ্ছি, এত কিছু মনে করে, এতগুলো ডট কানেক্ট করে পরীক্ষার হলের এত কম সময়ের মধ্যে মাথা ঠান্ডা রেখে উত্তর করতে পারাটা একটু কঠিন, যদি তুমি এগুলা রেগুলার না পড়ার প্র্যাকটিস করে থাকো। না পড়ার প্র্যাকটিস করে থাকো মানে হচ্ছে যদি না পড়ো আর কি, তার মানে এটা পড়তে হবে বেশি করে। আমি তোমাকে সব বেসিকই বুঝাবো, তুমি কোনটা কেন কি হচ্ছে সেটা তুমি বুঝবা, কিন্তু তোমাকে এটা পড়তেও হবে। আচ্ছা, তো একটু দেখো ওষ্ঠ ব্যঞ্জন কোনগুলা? প, ফ, ব, ভ, ম। দন্ত ব্যঞ্জন কোনগুলা? তথ, দধন, তথ, দধন। দন্তমূলীয় ব্যঞ্জন কোনটা? র, ল, স। মূর্ধন্য ব্যঞ্জন হচ্ছে ট, ঠ, ড, ঢ, ডশন্য, ঢশন্য। তালব্য ব্যঞ্জন চ, ছ, বর্গীয় জ, ঝ, তালব্য স। কণ্ঠ ব্যঞ্জন হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। কণ্ঠনালীয় ব্যঞ্জন হচ্ছে হ। এইগুলো একটু পড়ে পড়ে মাথায় রাখতে হবে। আমি তাহলে কোন জায়গাটা সহজ করতে চাই তোমাদের? সৃষ্ট ব্যঞ্জন আরো কয়েকটা ক্যাটাগরি আছে। দেখো এই ক্যাটাগরিটা কিসের ভিত্তিতে ছিল? এটা ছিল 1 নম্বর ক্যাটাগরি। এটা ছিল হচ্ছে গিয়ে উচ্চারণ স্থান অনুযায়ী। উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজনটা আমরা করে ফেলেছি, উচ্চারণ স্থানটা আমরা শিখে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা বলি, এই ক্লাসের স্লাইডটা যদি তুমি পেতে চাও তাহলে একটু কমেন্টে লিখে জানিও, তাহলে আমরা হয়তোবা তোমাদেরকে স্লাইডটা দেওয়ার ব্যবস্থা করে দিব। যদি তুমি চাও তাহলে লিখে জানিও। ওকে, আর ক্লাসের স্লাইড পাওয়ার জন্য একটা শর্ত পূরণ করতে হবে আমার, সেটা হচ্ছে এই ক্লাসটা তোমার বন্ধুদের গ্রুপে শেয়ার দিতে হবে এই ক্লাসের লিঙ্কটা, তাহলে আমি তোমাকে ক্লাসের স্লাইডটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আচ্ছা, পরের ক্যাটাগরি হচ্ছে আমাদের উচ্চারণের প্রকৃতি অনুযায়ী। এইবার হচ্ছে উচ্চারণের প্রকৃতি। স্পৃষ্ট ব্যঞ্জন ক, চ, ট, ত, প। নাসিক্য ব্যঞ্জন মানে নাক ব্যবহার করে যে ব্যঞ্জনগুলো আমরা উচ্চারণ করি সেগুলো হচ্ছে ম, ন, উ। উষ্ম ব্যঞ্জন কোনগুলা? দন্তস্ব, তালব্যস্য, হ। মনে আছে ওই যে আমরা যখন মৌলিক ব্যঞ্জনধ্বনি পড়ছিলাম তখন আমরা বিভিন্ন ক্লাস্টার করেছিলাম। একটা ক্লাস্টারের মধ্যে ছিল ক, খ, গ, ঘ, ঙ, একটা ছিল চট, ত, প, এইরকম আলাদা আলাদা ক্লাস্টার ছিল। ওইখানে একটা ক্লাস্টার ছিল মনে আছে যে দন্তস্ব, তালব্যস্য আর হ। পার্শ্বিক ব্যঞ্জন, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটু আলাদা করে মার্ক করে রাখো, এটা হচ্ছে ল। আর কম্পিত ব্যঞ্জন কোনটা? একটু আগে আমরা পড়েছি চানাচুর, এই যে র, এটা হচ্ছে কম্পন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কম্পিত। তাড়া, তাড়ি, তাড়াতাড়ি,
এইভাবে মনে রাখবো কোনটা, এইভাবে মনে রাখবো হচ্ছে আমাদের তাড়িত ব্যঞ্জন, এটা হচ্ছে ডশূন্যর আর ঢশূন্যর। সো এই কয়েকটা একটু বেশি ফোকাস করবা, তাহলে তুমি উচ্চারণের প্রকৃতি অনুযায়ী যে বিভাজনটা সেটা পারবা। এইবার আমরা দেখব হচ্ছে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন। এইখানেই আমার মেইন ম্যাজিক, আসছি, অপেক্ষায় থাকো। ঘোষ ব্যঞ্জন আর অঘোষ ব্যঞ্জন বইতে এভাবে দেওয়া আছে, গ ঘ বর্গীয় জ ঝ, কিন্তু এভাবে কি মনে রাখা সম্ভব? দ্য অ্যান্সার ইজ আ বিগ নো। না, এভাবে তো মনে রাখা সম্ভব না। তো কি করতে হবে চলো দেখি একটু। এইটা জাস্ট ফার্স্টে একটু দেখো, পরবর্তীতে যে কোনো সময় যখন মিলাতে হবে তখন তুমি বুঝতে পারবা। এবং এই জিনিসটা তোমার আরও একটা জায়গা, আরও একটা জন্য কাজের জন্য লাগবে, সেটা হচ্ছে আমরা যখন প্রকৃতি অনুযায়ী বা আমরা যখন ব্যঞ্জনের উচ্চারণ স্থান অনুযায়ী পড়ছিলাম, একটু রিমাইন্ড করি। এই যে দেখো, ওষ্ঠ ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, দন্তমিলীয় ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, তার মানে উচ্চারণ স্থানের একটা ক্যাটাগরি আছে। এখন এই স্থানের ক্যাটাগরিটা দেখো তো এইখানে পাওয়া যায় কিনা। এইখানে দেখো তো, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এই ধ্বনিগুলোকে বলা হয় কণ্ঠনালীয় ধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, দন্তন্য ধ্বনি, ওষ্ঠ ধ্বনি, এভাবে করে বলা হয়। এইবার দেখো আমি তোমাদেরকে কেন এই চারটা দেখাচ্ছি সেটা একটু বোঝাই। বাই দ্য ওয়ে, তুমি হয়তো বা ভাবছো যে ফারহান ভাইয়া তোমাকে এতক্ষণ নিনজা টেকনিকের আশা দিয়ে তোমাকে আমি কি দেখিয়েছি, তোমাকে আমি সিরিয়াল 1 2 3 4 এভাবে শেখাবো। এভাবে আমি দেখাবো কারণ এটা সবচেয়ে প্রচলিত উপায়, কিন্তু আমরা আজকে একটা ছড়ার মাধ্যমে, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, এরকম একটা সিম্পল ছড়ার মাধ্যমে আমরা আর বাকি জীবনে কখনো যাতে ঘোষ অঘোষ ভুলে না যাই সেটা দেখাবো। তার আগে একটু ট্র্যাডিশনাল যে ফরম্যাটে সাধারণত বাংলাদেশে শিক্ষার্থীদেরকে শেখানো হয় অঘোষ ঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ আলাদা করতে, সেটা একটু তোমাদেরকে দেখাই। ওকে, প্রথমে যে কাজটা করতে হবে চারটার জন্য, চারটা একটু এক্সপ্লেন করি তাহলে বুঝবে যে চারটা কীভাবে বানানো হয়। ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ, ক থেকে ম পর্যন্ত কি দিয়ে শুরু? শুরু হচ্ছে ক দিয়ে, শেষ কি দিয়ে? শেষ হচ্ছে ম দিয়ে। এখানে কয়টা বর্ণ রয়েছে টোটাল? এখানে বর্ণ রয়েছে 25টা। এই 25টা বর্ণকে আমরা 5টা বর্গে ভাগ করি, 5টা বর্গে ভাগ করি। এবং এই যে এখানে বর্গের নাম দেওয়া আছে, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, ক, চ, ট, ত, প, এই 5টা ভাগে ভাগ করা আছে। ভেরি গুড। প্রত্যেকটা বর্গের নাম হয়েছে প্রথম বর্ণটা দিয়ে, ঠিক আছে? খুব সিম্পল। প বর্গ কেন? কারণ প হচ্ছে এটার প্রথম। ট বর্গ কেন? কারণ এটার প্রথম বর্ণ হচ্ছে ট। আচ্ছা, তাহলে 25টা বর্ণ, 25টা বর্ণকে ভাগ করেছি 5টা বর্গে। তাহলে প্রত্যেকটা বর্গে কয়টা করে বর্ণ থাকবে? উত্তর হচ্ছে 5টা। দেখি তো মিলিয়ে, এই যে দেখো 1 2 3 4 5, তার মানে ক বর্গের মধ্যে রয়েছে ক খ গ ঘ ঙ। চ বর্গের মধ্যে রয়েছে চ ছ বর্গীয় জ ঝ ঞ। ট বর্গের মধ্যে রয়েছে ট ঠ ড ঢ মূর্ধন্য। ত বর্গের মধ্যে রয়েছে ত থ দ থ দন্তন্য। আর প বর্গের মধ্যে রয়েছে প ফ ব ভ ম। ট্র্যাডিশনালি স্টুডেন্টদেরকে যেভাবে আসলে ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ শেখানো হয় সেটা যদি একটু বলি, সেটা হচ্ছে এইটা হচ্ছে অল্পপ্রাণ, একটা সিরিয়াল দিয়ে শেখানো হয়। দেখো সিরিয়ালটাও দেখাচ্ছি। ঘোষ ধ্বনি হচ্ছে বর্গের তৃতীয় আর চতুর্থ বর্ণ। বর্গের তৃতীয় আর চতুর্থ বর্ণ দেখে আসি। বর্গের তৃতীয় আর চতুর্থ, বর্গের তৃতীয় হচ্ছে এইটা, এই যে বর্গের তৃতীয় হচ্ছে এইটা, আর চতুর্থ হচ্ছে এইটা, ঠিক আছে? এই দুটাকে আমরা বলছি ঘোষ। তৃতীয় আর চতুর্থ এই দুটাকে বলছি ঘোষ। তাহলে অঘোষ কোনটা? অঘোষ হবে হচ্ছে প্রথম আর দ্বিতীয়। দেখি মিলিয়ে দেখি। এই যে দেখো, বর্গের প্রথম আর দ্বিতীয় এটাকে আমরা বলছি অঘোষ। প্রথম আর দ্বিতীয়কে আমরা কি বলছি? প্রথম আর দ্বিতীয়কে বলছি অঘোষ। ওকে, চলো এবার একটু অঘোষেরটা মিলিয়ে দেখি। অঘোষ কোথায় আছে? বর্গের প্রথম হচ্ছে এগুলা, ঠিক আছে? ক চ ট ত প এগুলো হচ্ছে প্রথম। আর দ্বিতীয় কোনগুলো? এই যে এগুলো হচ্ছে দ্বিতীয়, খ ছ ঠ থ ফ। এই পর্যন্ত যদি মনে রাখতে হতো স্টুডেন্ট আসলে পারতো। খুব সহজ তো, যে ভাইয়া ঘোষ আর অঘোষ আলাদা করতে হবে, এটা তো কোনো ব্যাপারই না। অঘোষ কোনটা? অঘোষ হচ্ছে 1 আর 2। অঘোষ কি? অঘোষ হচ্ছে 1 আর 2। আর ঘোষ কোনটা? ঘোষ হচ্ছে 3 আর 4। খুব সিম্পল।
সমস্যা হচ্ছে যখন আবার অল্প প্রাণ মহাপ্রাণ আলাদা করতে হয়, অল্প প্রাণ আর মহাপ্রাণের সিরিয়ালটা হয় তখন এরকম। অল্প প্রাণের সিরিয়াল কি? বর্গের প্রথম আর তৃতীয় অল্প প্রাণ। মহাপ্রাণের সিরিয়ালটা কি? মহাপ্রাণের সিরিয়ালটা হচ্ছে বর্গের দ্বিতীয় আর চতুর্থ। এখন ঝামেলা হচ্ছে যখন তুমি ট্র্যাডিশনাল ফরম্যাটিংয়ের শেখার ফরম্যাটিংয়ের সমস্যা হচ্ছে যখন তুমি অঘোষ পড়লা, তুমি পড়লা হচ্ছে অঘোষ হচ্ছে বর্গের প্রথম আর দ্বিতীয় বর্ণ, আর ঘোষ কি? ঘোষ হচ্ছে বর্গের তৃতীয় আর চতুর্থ। ঘোষ অঘোষ 1 2 3 4 এভাবে আলাদা করলাম। আর অল্প প্রাণ 1 3 2 4। এখান থেকে আসলে ঝামেলার উৎপত্তি। স্টুডেন্টরা পরীক্ষার হলে গিয়ে এতগুলা নাম্বার কম্বিনেশন তারা মনে রাখতে পারে না, এবং মনে রাখতে না পারাটাই স্বাভাবিক। মনে রাখতে না পারাটাই স্বাভাবিক। এখানে যদি 4টা সিরিয়াল তোমাকে মনে রাখতে হয়, এই জন্য তোমাদের নিনজা ফারহান ভাইয়া একটা নিনজা টেকনিক বানিয়েছে। চলো সেটা আমরা একটু দেখি। চলো এবার আমরা একটা নিনজা টেকনিকে যাই। নিনজা টেকনিকটা একটু দেখে আসি। দেখো, আমরা সবাই ছোটবেলায় একটা ছড়া পড়েছি, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। কি বললাম? নিজে একবার বলো। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে জোড়ার সাথে ঘোড়ার মিল আছে। এই যে দেখো, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, রাইট? আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, শিখে ফেলেছি। ওকে, তার মানে কি জোড়ার সাথে একটা কিসের মিল আছে? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ঘোড়া মানেই থাকবে জোড়া জোড়া। স্টেপ 1 ডান। খুব সহজ, কয়েকটা স্টেপে আমরা এই পুরো ব্যাপারটা শিখে নেব। তো স্টেপ 1 অলরেডি শিখে ফেললাম। এইবার স্টেপ 2। এখন একটা জিনিস চিন্তা করো তো, ঘোষ আর অঘোষেও ঘোড়ার সাথে একটা জিনিস মিল আছে। সেটা কি জানো? আমরা যখন লিখি ঘোষ, আমি তো অনেক সময় ভুলে ঘোষ লিখতে গিয়ে ঘোড়া লিখে ফেলতাম ছোটবেলায়। কারণ ঘোষও লিখতে হয় ঘো দিয়ে, ঘোড়াও লিখতে হয় কি দিয়ে? ঘো দিয়ে। তাহলে ঘোড়া যদি জোড়ায় জোড়ায় থাকে, ঘোষের সাথে যেহেতু ঘোড়ার এত মিল আছে, ঘোষেরও নিশ্চয়ই জোড়ায় জোড়ায় থাকা উচিত, রাইট? এই যে দেখো, ঘোষ আর অঘোষেও কি আছে? এই ঘ আছে, ঘ। তাই ঘোড়াতেও যেহেতু ঘ আছে, এই জন্য মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ঘোষ আর অঘোষ মানেই জোড়া জোড়া। তার মানে ঘোড়া মানেই জোড়া, জোড়া মানেই ঘোড়া, এবং ঘোষ আর অঘোষের সাথে যেহেতু ঘোড়ার একটা মিল আছে, এই কারণে আমরা কি বলবো? এই কারণে আমরা বলবো হচ্ছে ঘোষ আর অঘোষও জোড়ায় জোড়ায় থাকবে। একটু আমাদের আগের সিরিয়ালে আবার গিয়ে দেখে আসি। এই যে দেখো, অঘোষ দেখেছো একটা জোড়ার মধ্যে আছে। জোড়া মানে কি? এই যে 1 2 একসাথে পরপর, এটা একটা জোড়া আর কি। 1 আর 2 এটা একটা জোড়া। তারপর দেখো ঘোষ 3 আর 4, এই জোড়াটার মধ্যে আছে ঘোষ। তার মানে ঘোষও একটা জোড়ায় আছে, অঘোষও একটা জোড়ার মধ্যে আছে। এতটুকু আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, এইবার দেখি স্টেপ 3। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, এইটুক তো মনে রাখতে পারবো আপনার নিনজা টেকনিক থেকে যে ঘোষও জোড়া অঘোষও জোড়া, কিন্তু কোন জোড়াটা আগে? ঘোষের জোড়া আগে হবে নাকি অঘোষের জোড়া আগে হবে, তাই না? এটা নিয়ে আমাদের স্টেপ 3। দেখো, এখন প্রশ্ন হচ্ছে ঘোষের জোড়া আগে নাকি অঘোষের জোড়া আগে। এইখানে আমাদের হেল্প করবে হচ্ছে অভিধানাক্রম। ফর এক্সাম্পল বুঝুই, আমরা যারা বাসায় ডিকশনারি পড়েছি, তারা জানি ডিকশনারিতে প্রত্যেকটা শব্দ তার প্রথম যে বর্ণটা রয়েছে সেটা সিরিয়াল দিয়ে প্লেস করা শুরু করে। ফর এক্সাম্পল আমি চোখ বন্ধ করে বলতে পারি অ্যাপল যে কোনো ইংলিশ ডিকশনারিতে ব্যাটের আগে হবে। কারণ কি? কারণ হচ্ছে অ্যাপেলের এ, এইটার সিরিয়াল ব্যাটের বি এর আগে। ঠিক আছে? ওকে, এখন মনে করো পরের প্রশ্ন, এটাও যদি একটু দেখে নিই। মনে করো যে ভাইয়া ক্যাট আগে হবে নাকি ভাইয়া ক্যাপ আগে হবে অভিধানে। এখন সি সেম, এ সেম, টি আর পি এর মধ্যে যার সিরিয়ালটা আগে ডিকশনারিতে বা অভিধানে সেই শব্দটাই আগে হবে। অর্থাৎ এখানে যেহেতু
সবগুলো সেমই। এখানে যেহেতু সি সেম, এ সেম, টিটা যদি আগে হয় তাহলে এটা আগে হবে, আর পিটা যদি আগে হয় তাহলে এটা আগে হবে। কমেন্টে জানাও তো ক্যাপ আগে হবে নাকি ক্যাট আগে হবে, যেটাই আগে হোক। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ঘোষ আর অঘোষ, ঘোষ আর অঘোষ, অঘোষ আর শব্দটা হচ্ছে অঘোষ। আরেকটা শব্দ কি? আরেকটা শব্দ হচ্ছে ঘোষ। দেখো তো প্রথম বর্ণের হিসাবে কার সিরিয়াল আগে? প্রথম বর্ণের হিসেবে কার সিরিয়াল আগে? আমরা দেখেছিলাম যে অ্যাপেল আর ব্যাটের মধ্যে সবসময় ডিকশনারিতে অ্যাপেল আগে হবে, কারণ প্রথম বর্ণটা আগে। অঘোষ আর ঘোষের মধ্যেও অ বর্ণটা আগে, ঘটা পরে। অ হচ্ছে আমাদের স্বরধ্বনির প্রথম, পুরো বাংলা বর্ণমালারই প্রথম বর্ণ হচ্ছে অ, আর ঘ হচ্ছে ব্যঞ্জন ধ্বনির মধ্যে, মানে প্রথম 11টা স্বরধ্বনি যাওয়ারও পরে এটা। তাহলে কোনটা আগে হলো? তাহলে অঘোষটা আগে হবে। তার মানে কি অঘোষের জোড়াটা আগে হবে, রাইট? তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে অ এর সিরিয়াল ঘ এর আগে, তাই অঘোষ আগে ঘোষ পরে, অঘোষ আগে ঘোষ পরে। তো একটু মিলিয়ে দেখি আমার কথা ঠিকঠাক হয় কিনা। এই যে দেখো অঘোষ, দেখেছো অ আগে আছে দেখে অঘোষের সিরিয়াল আগে, ঘোষ ঘ এর সিরিয়াল পরে, তাই ঘোষের সিরিয়ালটাও পরে। ক্লিয়ার? আশা করি আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া এই ছন্দটা দিয়ে খুব সহজে এরপর থেকে তুমি সব সময় ঘোষ আর অঘোষ খুব সহজে আলাদা করতে পারবে, আর কখনো ভুল হবে না। এখন একটা জিনিস তো বাকি রয়ে গেল ভাইয়া, সেটা হচ্ছে অল্পপ্রাণ আর মহাপ্রাণ। সেটা কি? সেটা হচ্ছে অল্পপ্রাণ আর মহাপ্রাণ। এখন মনে রাখবা আইডেন্টিফাই করার ক্ষেত্রে ঘোষ আর অঘোষের কমপ্লিট ডিফারেন্ট বা অপোজিট হচ্ছে অল্পপ্রাণ আর মহাপ্রাণ। একটু দেখাই, লিখে রেখেছি তোমাদের জন্য স্লাইডে, সেটাও দেখাই। অঘোষ আর ঘোষের বিপরীত হচ্ছে, অঘোষ আর ঘোষের বিপরীত হচ্ছে অল্পপ্রাণ আর মহাপ্রাণ। তার মানে আমরা কি দেখেছিলাম? তার মানে আমরা দেখেছিলাম যে আমাদের ঘোষ আর অঘোষ এরা থাকে জোড়ায় জোড়ায়, তার মানে একদম কাপল কাপল, মিঙ্গেল মিঙ্গেল, মিঙ্গেল মিঙ্গেল থাকে, রাইট? এদের বিপরীত হচ্ছে, এদের বিপরীত হচ্ছে অল্পপ্রাণ আর মহাপ্রাণ। কারা? অল্পপ্রাণ আর মহাপ্রাণের এত কাপল কাপল থাকতে বা মিঙ্গেল মিঙ্গেল থাকতে তাদের ভালো লাগে না, তাই তারা থাকবে কিভাবে? তাই তারা থাকবে, যেহেতু তারা এর কমপ্লিটলি বিপরীত, তারা থাকবে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল। ওকে, সিঙ্গেল সিঙ্গেল। এবার একটু দেখি তাহলে কি বলেছিলাম। তাহলে আমি বলেছিলাম যে ঘোষ আর অঘোষ থাকে জোড়ায় জোড়ায়, আর তাহলে এরা থাকবে কি? এরা থাকবে একা একা, তাই তো? দেখে আসি একটু একা একা এরা কীভাবে থাকে। অল্পপ্রাণ আর মহাপ্রাণ কীভাবে থাকে? একা একা। এই যে দেখো অল্পপ্রাণ এক সিরিয়ালে অল্পপ্রাণ, পরেরটা কিন্তু মহাপ্রাণ, মানে পরেরটা কিন্তু জোড়া না, আলাদা, ঠিক আছে? সিঙ্গেল অল্পপ্রাণ, সিঙ্গেল মহাপ্রাণ, সিঙ্গেল অল্পপ্রাণ, সিঙ্গেল মহাপ্রাণ, এইভাবে করে আমরা মনে রাখতে পারবো। আবারও একই প্রশ্ন, ভাইয়া এটা তো বুঝলাম যে ঘোষ আর অঘোষ হচ্ছে জোড়ায় জোড়ায় থাকবে, অল্পপ্রাণ আর মহাপ্রাণ হচ্ছে আলাদা আলাদা করে থাকবে, কিন্তু অল্পপ্রাণ আর মহাপ্রাণের মধ্যে কে আগে থাকবে কে পরে থাকবে এটা কীভাবে বের করবো? তোমাদের তো অলরেডি একটা নিনজা টেকনিক দেখেছি, ডিকশনারি সিরিয়ালটা দেখো। আসো আবার সিরিয়াল দেখি। অল্পপ্রাণ আর মহাপ্রাণের মধ্যে কার সিরিয়াল আগে বলো তো? কার সিরিয়াল আগে? অল্পপ্রাণ আগে নাকি মহাপ্রাণ আগে? কোন সিঙ্গেল বেচার আগে বসবে? আবারও একই কথা, অ এর সিরিয়াল ম এর আগে, তাই অল্পপ্রাণ আগে বসবে। অ হচ্ছে একদম প্রথম বর্ণটা, আর ম হচ্ছে ব্যঞ্জন বর্ণেরও 25 নম্বর বর্ণ, ঠিক আছে? তাহলে অল্পপ্রাণ আগে বসবে, মহাপ্রাণ পরে বসবে। আমরা অলরেডি এটা কিন্তু দেখেছি চার্টে। তার মানে এই নিনজা টেকনিকটার মাধ্যমে খুব সহজে আমরা কিভাবে ঘোষ আলাদা করতে হয়, কিভাবে অঘোষ আলাদা করতে হয়, কিভাবে অল্পপ্রাণ আলাদা করতে হয়, কিভাবে মহাপ্রাণ আলাদা করতে হয় খুব সহজেই শিখে নিলাম। আচ্ছা, একটা পার্ট একটু স্কিপ করে সামনে গেছিলাম, সেটা একটু দেখাই এবার তোমাদের। সেটা হচ্ছে
আচ্ছা, এটা না, এটা সরি দেখিয়েছি, অল্প প্রাণ আর মহাপ্রাণ তো আলাদা করে দেখিয়েছি। সো মনে রাখার একটা টেকনিক হচ্ছে বর্গের প্রথম আর তৃতীয় ধ্বনি, বর্গের দ্বিতীয় আর চতুর্থ ধ্বনি। বাট এটা যদি কঠিন মনে হয়, আমি যে কবিতাটা দিয়ে তোমাদেরকে শিখেছি, আম পাতা জোড়া জোড়া মারবো চড়বো ঘোড়া, সেটা দিয়েও তুমি খুব সহজে মনে রাখতে পারো, রাইট? ওকে, আশা করি এই পুরো ব্যাপারটাই তোমাদের কাছে পরিষ্কার। এখন আমাদের ক্লাসের সবচেয়ে আকাঙ্ক্ষিত পার্টে আমরা চলে এসেছি। এই পরিচ্ছেদগুলো থেকে বিগত বছরগুলোতে যে এমসিকিউ এসেছে বিভিন্ন বোর্ডে, সেগুলো আমরা চলো এক টানে এখন সলভ করব। আমরা চ্যাপ্টার ভিত্তিক আলাদা সলভ করছি না, আমরা একবারে পুরোটুকু সলভ করছি। লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্ন, এইবার দেখো কত দ্রুত উত্তর দিতে পারি। রাজশাহী বোর্ডে 2024 সালে এসেছে, ময়মনসিংহ বোর্ডে 2023 সালে এসেছে। প্রশ্নটা হচ্ছে বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর হচ্ছে 7টি। দেখেছ, প্রশ্নের আগেই এখন আমরা উত্তর দিয়ে দিতে পারবো, উত্তর হচ্ছে 7টি। 2 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ডে 2023 সালে এসেছে। ধ্বনির প্রতীককে বলা হয় শব্দ, বাক্য, বর্ণ, আরে এটা তো সহজ, বর্ণ। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, বর্ণ। 3 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডে 2023 সালে এসেছে। স্ন যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে গঠিত? আরে এটা তো আমরা অনুশীলনীতে সলভ করেছি। সো এটা সঠিক উত্তর হবে হচ্ছে মূর্ধন্য স আর মূর্ধন্য। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। 4 নম্বর প্রশ্ন, এটাও এসেছে চট্টগ্রাম বোর্ডে 2023 সালে। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? কার বর্ণ, ফলা, রেফ নাকি অনুবর্ণ? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অনুবর্ণ। 5 নম্বর প্রশ্ন, বাংলা কার বর্ণের সংখ্যা কয়টা? ওই যে পড়েছিলাম 11টা স্বরবর্ণ, স্বরের কোনো কার নাই, তাহলে কার হচ্ছে কয়টা? 10টা। এসেছে যশোর বোর্ডে 2023 সালে। কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন 6 নম্বর, অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনটি? চট্টগ্রাম বোর্ডে 2024 সালে এসেছে। মানে কোন যুক্ত বর্ণটা দেখে বোঝা যাচ্ছে না, এটা কোন কোন বর্ণ যুক্ত হয়ে এটা গঠিত হয়েছে? কট, হম, তলবস্য, ব, পট, এইটা হচ্ছে কি আমাদের অস্বচ্ছ যুক্ত বর্ণ। দেখে বুঝতে পারছি না যে এটাকে বাংলা আসলে কি হবে, এটাকে বাংলা হ আর ম হবে। ওকে, 7 নম্বর প্রশ্ন এসেছে কুমিল্লা বোর্ডে 2024 সালে। কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ? স্বচ্ছ, সো কোনটা? এইটা দেখে আসলে বোঝা যাচ্ছে মোটামুটি ইও আর ঝ। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার এটাই হবে, ইও আর ঝ, কারণ এটা দেখেই বোঝা যাচ্ছে যে কোন দুইটা বর্ণ যুক্ত হয়ে এই যুক্ত বর্ণটা গঠিত হয়েছে। 8 নম্বর প্রশ্ন, ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? অসংখ্যবার বোর্ডে এসেছে। ঢাকা বোর্ডে 2016 সালে, সিলেট বোর্ডে 2009 সালে, যশোর বোর্ডে 2022 সালে, 10 সালে, অনেক আগেও এসেছে, এবং দিনাজপুর বোর্ডে 2013 সালে। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? অক্ষর, বর্ণ, বর্ণমালা নাকি চিহ্ন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বর্ণ। বাই দ্য ওয়ে, আমরা অনেকে বর্ণ আর অক্ষরের মধ্যে গুলিয়ে ফেলি। অক্ষর আর বর্ণ কমপ্লিটলি আলাদা দুইটা কনসেপ্ট। অক্ষর এখনও তোমাদের আসলে এসএসসি পর্যন্ত শেখানোই হয় না। অক্ষর তোমরা শিখবা মূলত লাগবে আর কি অ্যাডমিশনে, অক্ষরের আগে লাগবে না। কিন্তু আমরা 10 মিনিট স্কুলে যখন এইচএসসির পড়া পড়াই তখন অক্ষরটাও সাথে পড়িয়ে দিই, বাট অক্ষরটা এইচএসসি সিলেবাসেও লাগে না। ঠিক আছে, ওকে। 9 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ডে 2024 সালে, যশোর বোর্ডে 2011 সালে, রাজশাহী বোর্ডে 7 সাল, চট্টগ্রাম বোর্ড 2011 সাল, বরিশাল বোর্ডে 2022 এবং 2013 সাল, যে বছর আমি নিজে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম সেই বছর এসেছিল। প্রশ্নটা হচ্ছে বাংলা ভাষায় কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নাই? ওরে বাবা, যতক্ষণ ধরে প্রশ্ন পড়লাম, যতক্ষণ ধরে কোন কোন বোর্ডে এসেছে এটা পড়লাম, তার চেয়ে দ্রুততম সময় আমরা উত্তরটা দিয়ে দিলাম। উত্তর হবে হচ্ছে অপশন এ, স্বরেয়। পরের প্রশ্ন 10 নম্বর, কোনটি মৌলিক স্বরধ্বনি? ঢাকা বোর্ডে 2024 সালে এসেছে। ওই, ও, রস্বই নাকি রস্য দীর্ঘ? আমরা এক্সপেক্ট করেছিলাম যে নিয়ে প্রশ্নটা আসবে, স্বরেয় জফলা আকার কিন্তু সেটা দেয় নাই। কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, রস্বই, রস্বই। সো 10টা প্রশ্ন সলভ করে ফেললাম। 11 নম্বর, রাজশাহী বোর্ডে 2023 সালে এসেছে। যুক্তবর্ণ কত প্রকার? 2 প্রকার, স্বচ্ছ আর অস্বচ্ছ। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। 11 নম্বর প্রশ্ন যেটা এসেছে কুমিল্লা বোর্ডে 2024 সালে, আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হয়? বিশাল করে আমরা মুখটা ফাঁকা করি, তাহলে বিবৃত হবে। বিশালের মধ্যে বি আছে, বিবৃতর মধ্যে বি আছে। দেখি অপশন দেখি, সংবৃত, বিবৃত, অর্ধসংবৃত নাকি অর্ধবিবৃত? কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, বিশাল করে উচ্চারণ করার সময় আমরা বিবৃত ধরনের উচ্চারণ করি। ঠিক আছে, ওকে। 12 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ডে 2023 সালে এসেছে। ঠোঁট
খোলা বা বন্ধ রাখার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত? ঠোঁট খোলা বা বন্ধ রাখা, আমি ছোটবেলায় হিসাব করেছিলাম যে এটা তো আসলে 2 ভাগে বিভক্ত, ইদার আমি ঠোঁটটা বন্ধ রাখছি অথবা আমি ঠোঁটটা খোলা রাখছি, কিন্তু আসলে তা না। কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, 4 প্রকার। বেশি খুলছি নাকি মধ্যমধ্যি কেমন করছি সেটার উপর কিন্তু ওই যে সংবৃত, বিবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত এই জিনিসগুলো ম্যাটার করে। 13 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ডে 2024 সালে এসেছে, বরিশাল বোর্ডে 2023 সালে এসেছে। জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? অপশন এ স্বরেও আর ও, অপশন বি হচ্ছে এ আর ও, অপশন সি হচ্ছে রস্বই আর এ, আর অপশন ডি হচ্ছে এ আর ও। একটু ক্রিটিক্যাল প্রশ্ন, বই না পড়লে ওই ডায়াগ্রামটা মনে না থাকলে উত্তর দেওয়া সম্ভব না। সো এই জন্য আমরা ওই ডায়াগ্রাম যেটা তোমাদেরকে স্লাইডেও দেখিয়েছি সেটা খুব ভালো মতো মনে রাখবো। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, রস্বই আর এ, ই এ। 14 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি? পড়েছিলাম কিন্তু ওই যে রস্বই, রস্বউ, তাই না? কয়টা? 4টা, রাইট। অপশন বি 4টা। পরের প্রশ্ন 15 নম্বর, অর্ধস্বরধ্বনির উদাহরণ কোনটি? ওই, ও, আ, ই। ই, রস্বই ইজ দ্য অ্যান্সার। এটা কোথায় এসেছিল? ময়মনসিংহ বোর্ডে 2023 সালে এসেছিল। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, রস্বই। পরের প্রশ্ন, দ্বিস্বরধ্বনির প্রতীক দুটি কি কি? বরিশাল বোর্ডে 2016 সালে এসেছিল। অপশন এ স্বরেও আর ওই, অপশন বি ও আর ও, অপশন সি রস্বই আর দীর্ঘই, এবং অপশন ডি ওই আর ও। সো কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ওই আর ও। 17 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ডে 2023 সালে এসেছে। মৌ আর বউ এই শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? স্বরেয়া আর রস্বই, স্বরেয়া আর রস্ব, ও আর উ, আর স্বরেয় যোগ রস্বই। কারেক্ট অ্যান্সার কি? ম ও। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, ম। এই যে দেখো মৌ, আমরা যদি ও আর রস্ব দুইটা যুক্ত করি তাহলে তো আমরা পাই হচ্ছে কি পাই? তাহলে আমরা পাই হচ্ছে এটা ও। ওকে আমরা এইভাবে লিখতে পারি, ওকার, এইভাবে। সো মৌ আর বউ, বুঝছি। পরের প্রশ্ন, দিনাজপুর বোর্ডে 2023 সালে এসেছে। লাউ, এখানে পূর্ণস্বরধ্বনি কোনটি? লাউ পূর্ণস্বরধ্বনি, দেখেছো? এর আগে আমরা যখন অনুশীলনী প্রশ্ন সলভ করেছিলাম তখন বলা হচ্ছে লাউ এই শব্দটার মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে, তখন আমরা খুব সহজে বলে দিয়েছিলাম যে কি কি আছে। আমরা বলেছিলাম লাউ এর মধ্যে আছে স্বরেয়া আর রস্ব। এখন কিন্তু প্রশ্ন এটা না, এখন প্রশ্ন হচ্ছে পূর্ণ স্বরধ্বনি কোনটা? ঠিক আছে, তার মানে এ ও তো নাই, সো এটা কেটে বাদ দিলাম। স্বরে আর রস্বর মধ্যে একটা উত্তর হবে। কারেক্ট অ্যান্সার কি হবে? পূর্ণ স্বরধ্বনি হচ্ছে অপশন বি, স্বরে আ। রস্বটা কিন্তু রস্ব ছোট, এটা কিন্তু পূর্ণ না, এটা অর্ধ স্বরধ্বনি। রস্বই, রস্ব এগুলো কি? এগুলো হচ্ছে অর্ধ স্বরধ্বনি। 19 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ডে 2023 সালে এসেছে। চাই শব্দে কোন কোন স্বরধ্বনি আছে? চাই, খুব সহজ প্রশ্ন, কিভাবে ভেঙে দেখি তো। দেখো, চ যোগ স্বরে, স্বরে আ মানে আকার, আর রস্বই। এর মধ্যে বলেছে কি স্বরধ্বনি, তার মানে ব্যঞ্জন। চটা কি? চত ব্যঞ্জন, এটা বাদ দিলাম। স্বরেয়া আর রস্বই। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্বরেয়া আর রস্বই। প্রশ্ন থেকে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন এমন কোনো পর্যায়ের দিবে না, এমন কোনো ডিফিকাল্টি লেভেলের প্রশ্ন দিবে না তোমাদের যেটা তুমি পারবা না। যে প্রশ্নের উত্তর দেশের 10 লক্ষ শিক্ষার্থী তোমার ব্যাচের পারবে, সেটা ইনশাল্লাহ তুমিও পারবা যদি ভালো মতো বইটা পড়ো, এই ক্লাসটা ফলো করো, নোট করো, রেগুলার প্র্যাকটিস করো। 20 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ডে 2024 সালে এসেছে। চাই শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি? পূর্ণ স্বরধ্বনি কোনটা? আ। ওকে, এটা তো মাত্রই সলভ করলাম আমরা। 21 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ডে 2023 সালে এসেছে। উচ্চারণ স্থান অনুযায়ী উষ্ম ব্যঞ্জনধ্বনিগুলোকে কি কি ভাগে ভাগ করা যায়? কঠিন প্রশ্ন, দেখি পারি কিনা। অপশন এ দন্তমূলীয়, তালব্য, কণ্ঠনালীয়। অপশন বি দন্তমূলীয়, কণ্ঠনালীয়, পার্শ্বিক। অপশন সি তালব্য, কণ্ঠনালীয়,
নাসিক্য। অপশন ডি কণ্ঠনালীয় দন্তমূলীয় মূর্ধন্য। কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ দন্তমূলীয়, তালব্য এবং কণ্ঠনালীয়। 22 নম্বর প্রশ্ন, যশোর বোর্ডে 2024 সালে এসেছে। দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? দন্তমূল ব্যবহৃত হয় র, ট, ঝ নাকি খ? কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ র। র দেখো দাঁতের মূলে গিয়ে লাগছে। 23 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ডে 2023 সালে এসেছে। নিচের কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জনের উদাহরণ? নিচের কোনটি কণ্ঠনালীয় ভোকাল কর্ডের মাধ্যমে সরাসরি কণ্ঠ উচ্চারিত হচ্ছে? দন্তস্ব, প, হ নাকি ডশূন্যর? সো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, অর্থাৎ হ। এই যে দেখো হ, কিভাবে উচ্চারণ করছি? উচ্চারণ করছি একদম সরাসরি কণ্ঠনালীর মাধ্যমে। 24 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডে 2024 সালে এসেছে। কোনটি স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়? কিসের স্পর্শে? কোনটা স্পর্শে? তালু ও জিভ, জিভ ও দন্ত মানে দাঁত, কোমল তালু ও আলজিভ। কোমল তালু হচ্ছে এই যে তুমি হাতটা বাঁকা করে দাঁতের পিছনে মুখের উপরে যে পাটটা রয়েছে এইটা হচ্ছে কোমল তালু, ওইটা। আর আলজিভ নাকি ঠোঁট ও জিভ? কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, অর্থাৎ তালু ও জিভ। 25 নম্বর প্রশ্ন, যেটা এসেছে বরিশাল বোর্ডে 2022 সালে। লম্বা একটা প্রশ্ন, দেখি একটু। যে ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখ বিবরের কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণ প্রাপ্ত হয় এবং শীষ ধ্বনি সৃষ্টি করে তাকে কি বলে? আমার তো মনে হয় শীষ ধ্বনি। অপশন দেখি তো। অঘোষ অল্পপ্রাণ, অঘোষ মহাপ্রাণ, দন্তধ্বনি নাকি উষ্মধ্বনি? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, অর্থাৎ উষ্মধ্বনি। ওকে, 26 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ডে 2023 সালে এসেছে। এইবার আমার নিনজা টেকনিকটা তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে কোনগুলো অঘোষ ব্যঞ্জন। তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্টেই আমরা এই ধরনের প্রশ্নগুলো আমরা যেটা করব, এই ধরনের প্রশ্নগুলো আমরা সবার লাস্টে অ্যান্সার করব। একটু রাফ করা যদি সম্ভব হয় তাহলে একটু রাফও করতে হবে, কিন্তু পরীক্ষার প্রশ্নে লেখা এটা কিন্তু অ্যালাউ করা হয় না পরীক্ষায়, বিশেষত বোর্ড পরীক্ষায়। এটা একটু পরীক্ষার হলের গার্ডের সাথে কথা বলে নিতে হবে যে স্যার বা ম্যাডাম, আমার এই প্রশ্নটা সলভ করার জন্য আমার এতটুকু রাফ লাগবে, আমি কি করতে পারবো কিনা? ঠিক আছে, ওকে। সো চারটা যদি তুমি লিখে নাও, ক, খ, গ, ঘ, ও, ঠিক আছে। তারপর মনে করো চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, হ্যাঁ, ক, চ, ট, ত, প, এইভাবে করে চারটা যদি তুমি লিখে নাও, এখান থেকে তোমার বের করতে হবে কোনগুলো অঘোষ ব্যঞ্জন। অঘোষ মানে কি? অঘোষ মানে কি? অঘোষ মানে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল। আর অঘোষ কোথায় থাকবে? অঘোষ আগে থাকবে, আগের সিরিয়ালটা হবে, তাই তো? সিঙ্গেলও হবে আবার আগেও হবে। ওকে, তাহলে অল্প প্রাণ নাকি অঘোষ? ও, এটা তো অঘোষ, সরি। অঘোষ মানে কি? অঘোষ মানে হচ্ছে ঘো আছে, ঘোড়ায় কি আছে? জোড়া। তাহলে আমাদের অঘোষেও কি আছে? জোড়া, তাই তো? তো অঘোষ আর ঘোষ, অঘোষ আগে হবে, আগের জোড়া হবে, এই জোড়ার মধ্যে থাকা উচিত, রাইট? সো কারেক্ট আনসার কি হবে এখানে? কারেক্ট আনসার হচ্ছে অপশন ক আর তালব্যস্য। এই যে ক আছে, ঠিক আছে। সো এইভাবে আমাদেরকে বের করে ফেলতে হবে। একটু রাফ করার সুযোগ পেলে খুব ভালো হয় আর কি। আচ্ছা, পরের প্রশ্ন, এটা এসেছে সিলেট বোর্ডে 2023 সালে। অঘোষ ব্যঞ্জনধ্বনি কোনটি? অঘোষ ব্যঞ্জনধ্বনি কোনটি? ভ, ধ, থ নাকি উ? ভ, ধ, থ নাকি উ, কোনটা হবে? নিশ্চয়ই পারবো। প্রশ্ন উত্তর কীভাবে, মানে তুমি হয়তো বা ক্লাসের ফ্লোয়ের সাথে 5 সেকেন্ডের মধ্যে এটা সঠিক উত্তর হয়তো বা দিতে পারবা না, বাট ফর শিওর তুমি একটু টাইম নিলে এটা পারবা। আগে যেরকম মাথার মধ্যে 1, 2 হবে, 3, 4 হবে, 2, 3 হবে নাকি 3, 4 হবে, এইরকম মাথার মধ্যে সব কিছু গুলিয়ে যেত। এখন আশা করি এটা গুলিয়ে যাবে না। আমাদের ছোট্ট একটা ছড়া, সেটা মনে রাখবা। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চড়বো ঘোড়া। কারেক্ট আনসার কি? অঘোষ ব্যঞ্জনধ্বনি কোনটি? অঘোষ ব্যঞ্জনধ্বনি হচ্ছে থ।
ওকে, 28 নম্বর প্রশ্ন, দিনাজপুর বোর্ডে 2024 সালে এসেছে। অল্পপ্রাণ ব্যঞ্জন নিচের কোনটি? হ, ধ, ঠ নাকি দ? কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ দ। দেখেছো, বিভিন্ন বোর্ডে বারবার কিন্তু এই ধরনের প্রশ্নই আসছে, কোনটা অল্পপ্রাণ, কোনটা মহাপ্রাণ, কোনটা ঘোষ, কোনটা অঘোষ। সো এইটা সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আমাদের রাখতে হবে। 29 নম্বর এমসিকিউ, কোনটি ঘোষ মহাপ্রাণ? দেখেছো, এই ধরনের প্রশ্ন কিন্তু আরও কঠিন, কারণ শুধু ঘোষ বা শুধু অঘোষ বের করতেই আমাদের কষ্ট হয়ে যায়, শুধু অল্পপ্রাণ বা শুধু মহাপ্রাণ বের করতে আমাদের কষ্ট হয়ে যায়। এর মধ্যে আবার মিলিয়ে দিয়েছে কি, ঘোষও হতে হবে আবার মহাপ্রাণও হতে হবে। তার মানে দুইটা ইন্টারসেক্ট করতে হবে। আমরা ভেন চিত্র চিনি, তার মানে এই সেটটাও কমন থাকতে হবে, এই সেটটাও কমন থাকতে হবে। কুমিল্লা বোর্ডে এসেছে প্রশ্নটা, বোঝাই যাচ্ছে। র, ঠ, দ নাকি ভ? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ ভ। ওকে, লাস্ট ওয়ান ফর টুডেজ ক্লাস। চট্টগ্রাম বোর্ড 2022 সালে এসেছে, সিলেট বোর্ডে 2010 সালে এসেছে। নিচের কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? অ্যাটলিস্ট লাস্ট একটা সহজ প্রশ্ন দিয়ে আমরা শেষ করছি, এটা হচ্ছে মহাপ্রাণ। অপশন আছে কিনা দেখে নিন, একটু মিলিয়ে দেখি। ওভার কনফিডেন্স ভালো না, সবসময় মনে রাখবা এক্সিলেন্ট করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করা যাবে না। একটু রয়ে সয়ে উত্তরটা দিও এসএসসি পরীক্ষায়। মহাপ্রাণ ধ্বনি, অঘোষ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি, শ্বাসধ্বনি। আচ্ছা, যেটা আমি বলেছি সেটা একদম প্রথম অপশনে আছে। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, মহাপ্রাণ ধ্বনি। আশা করি এতক্ষণ যে ক্লাসটা তুমি আমার সাথে করলা, এই ক্লাসটা তোমার উপকার করেছে। এখন তোমার কাজ হচ্ছে, তোমার উপর আমার অর্পিত দায়িত্ব হচ্ছে এই ক্লাসটা তোমার বাকি বন্ধুদের সাথেও শেয়ার করে দেওয়া, যাতে করে তোমার বাকি বন্ধুরাও বুঝতে পারে এসএসসির বাংলা ব্যাকরণ আসলে বোর্ড বই দেখে যতটা কঠিন মনে হয় এতটা কঠিনও না। ছোট ছোট কিছু টিপস, ছোট ছোট কিছু ট্রিক্স, কিছু নিনজা টেকনিক, কিছু সাজেশন, কিছু বিগত বছরের প্রশ্ন সলভ করলে ইনশাল্লাহ এখান থেকে ফুল মার্ক পাওয়া সম্ভব। দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো কিছুর প্রয়োজন বোধ করো 10 মিনিট স্কুল সম্পর্কে জানতে, যে কোনো সময় যখন তখন যেখান থেকে ইচ্ছা কল দিতে পারো 16910 এই নম্বরে। 16910 এই নম্বরে কল দিতে পারো 10 মিনিট স্কুল সম্পর্কে যে কোনো কিছু জিজ্ঞাসায়। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।